আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসের নবম একাডেমিক লেকচারটা নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা আম, প্রথম 1 থেকে 8 পর্যন্ত যে লেকচারগুলো হয়েছে এই অধ্যায়ের উপর, সেগুলোতে আমরা চেষ্টা করেছি একদম প্রাণীর শ্রেণীবিন্যাসের বেসিক থেকে শুরু করে শ্রেণীবিন্যাসের ভিত্তি থেকে শুরু করে যে প্রাণীর শ্রেণীবিন্যাসটা, দেন হচ্ছে আমরা চেষ্টা করেছি প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো আলোচনা করার। তারপরে প্রত্যেকটা পর্ব একদম পরিফেরা থেকে শুরু করে নিডারিয়া, দেন প্ল্যাটিহেলমিনথেস, নেমাটোড, এভাবে আমরা একানোডার্মাটা, কর্ডাটা পর্ব পর্যন্ত শেষ করেছি। কর্ডাটা পর্বের পরে আমরা চেষ্টা করছি এর যে উপপর্বগুলো রয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, সেই 3টে উপপর্ব পড়ার চেষ্টা করেছি। কেমন? তো তারপরে আমরা এই 3টে উপপর্ব পড়ার পরে আমরা যে ভার্টিব্রাটা উপপর্ব রয়েছে তার অধীনে আমরা জানি 2টা সুপার ক্লাস রয়েছে, তাই না? একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা। তো সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের অধীনে যে মিক্সিন এবং পেট্রোমাইজিন 3টা ক্লাস রয়েছে, সেগুলো নিয়ে আমরা পড়েছি ডিটেলসে। তারপরে যখন আমরা ন্যাথোস্টোমাটা পড়তে গেলাম, সেই ন্যাথোস্টোমাটায় আমরা আবার 7টা ক্লাস পেলাম, তাই না? একটা ছিল কন্ড্রিকথিস, অ্যাক্টিনিপ্রেজিস, সার্কোপ্টেজিস, এভাবে মাম্মালিয়া পর্যন্ত। তো প্রিভিয়াস ক্লাসে আমরা মোটামুটি বাকি যে 6টা ক্লাস রয়েছে, অর্থাৎ একদম কন্ড্রিকথিস থেকে শুরু করে র্যাপটালিয়া পর্যন্ত বা অ্যাভিস পর্যন্ত, সেগুলো আমরা কভার আপ করেছি। তোমরা যারা ক্লাসটা করো নাই, তোমরা অবশ্যই ক্লাসটা করবে। আমি ইউটিউবে লিংক দিয়ে দিব, ইউটিউব থেকে করতে পারবে, কিংবা ফেসবুকে লাইভ হিসেবেও থেকে যাবে। ওকে, তো আজকে আমরা চেষ্টা করব আমাদের 9 নম্বর ক্লাসটা নেওয়ার। অর্থাৎ আজকে আমাদের ক্লাসের টপিক হবে মাম্মালিয়া বা স্তন্যপায়ী প্রাণী। কেমন? মাম্মালিয়া বা স্তন্যপায়ী প্রাণীটা নিয়ে আমরা পড়বো এবং এর কিছু উপশ্রেণী রয়েছে, সেই উপশ্রেণী নিয়ে আমরা পড়বো। ওকে, তো পুরোটা ক্লাস জুড়ে আমার সাথে থাকবে, আর অবশ্যই একটু মনোযোগটা ধরে রাখবে, কোনো প্রকার ডিস্টরশন যাতে না আসে সেটা খেয়াল রাখবে। অবশ্যই ক্লাস করার সময় যাবতীয় নোটিফিকেশন, ফোনের বলো, সবকিছু অফ করে রাখবে। ওকে, আচ্ছা। আর যারা আমাদের গ্রুপে এখন জয়েন হও নাই, টুটুলস একাডেমি যে গ্রুপটা রয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। অবশ্যই গ্রুপটাতে জয়েন হবে, তোমার যে কোনো সমস্যা এখানে পোস্ট করতে পারবে। আর যে কোনো প্রয়োজনে টুটুলস একাডেমির যে ফেসবুক পেজটা রয়েছে, সেখানে মেসেজ দিতে পারবে, কিংবা আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারবে। আর অবশ্যই আমাদের টুটুলস একাডেমির যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ এই যে ফ্রি ক্লাসগুলো রয়েছে, সেগুলো পরবর্তীতে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। কেমন? ওকে, ফাইন। তো সবকিছু ঠিকঠাক রয়েছে, ইনশাল্লাহ আমরা ক্লাসের দিকে আগাচ্ছি। তো আজকে আমরা পড়বো হচ্ছে মাম্মালিয়া শ্রেণী। কেমন? তার আগে যদি আমি একটু তোমাদের মানে মনে করানোর চেষ্টা করি যে দেখো, আমরা সুপার ক্লাস 2 অর্থাৎ ন্যাথোস্টোমাটা বা প্রকৃত চোয়ালযুক্ত যে প্রাণীদের শ্রেণী পড়েছিলাম, সেখানে 7টা শ্রেণী ছিল। কেমন? কন্ড্রিকথিস, সেটা আমরা বলেছিলাম আমরা হাঙর দিয়ে পড়বো। ওকে, তারপর অ্যাক্টিনোপ্টেরিজি আমরা বলেছিলাম রুই মাছ দিয়ে পড়বো। সার্কোপ্টেরিজি বলেছিলাম আমরা পড়বো এই যে সিল কাস্থ দিয়ে কিংবা ল্যাংফিশ দিয়ে। তারপর বলেছিলাম অ্যামফিবিয়া শ্রেণী বলতে আমরা ব্যাঙের কথা ভাবতে বলেছিলাম। তারপর যখন আমরা র্যাপটালিয়া বলেছিলাম, তখন আমরা একটা ইমাজিন করতে বলেছিলাম একটা কুমিরকে। এবং পরবর্তীতে যখন আমরা অ্যাভিস পড়লাম, তখন আমরা চেষ্টা করেছিলাম, বা আমি তোমাদের বলেছিলাম যে যখন তোমরা একটা প্রতীক পাখিকে মনে রাখতে পারো। পাখি বলতে আসলে সকল পাখির বৈশিষ্ট্য মোটামুটি সেমই। তো আমরা বলেছিলাম আমাদের জাতীয় পাখি দোয়েলকে তোমরা চিন্তা করতে পারো এক্ষেত্রে। কেমন? আর যখন আমরা স্তন্যপায়ী পড়বো, অর্থাৎ আজকে আমরা স্তন্যপায়ী পড়বো বা মাম্মালিয়া শ্রেণীটা পড়বো, তখন আমরা চেষ্টা করব রয়্যাল বেঙ্গল টাইগার বা আমাদের বাঘ এবং মানুষ, এই দুইটাকে কম্বাইন্ডলি চিন্তা করার চেষ্টা করব। কেমন? আমরা বেসিক্যালি মানুষ নিয়ে কথাবার্তা বলবো, পাশাপাশি আমরা বাঘ নিয়েও পড়বো। তাহলে আমরা স্তন্যপায়ী বা মাম্মালিয়া বলতে আসলে আমরা আমরা যে ভিজুয়ালাইজটা করব, অর্থাৎ আমাদের পড়ার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে আমরা যে চিন্তাটা করব, সেটা আমাদের মানুষ এবং বাঘকে নিয়ে হবে। কেমন? ওকে, ফাইন। তাহলে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। তো আজকে যেহেতু আমাদের মাম্মালিয়া ক্লাস নিয়ে পড়া, তাহলে হচ্ছে দেখো, মাম্মালিয়ার ক্ষেত্রে আমি এই যে প্রতীক প্রাণী হিসেবে একটা বাঘকে এখানে খুব সুন্দর করে উপরে বসিয়ে রেখেছি, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে। কেমন? ওকে, তো আমরা মাম্মালিয়া নিয়ে পড়বো। কেমন? মাম্মালিয়া বাংলাটা কি করেছি ভাই? স্তন্যপায়ী। তো স্তন্যপায়ী ওয়ার্ডটা শুনে তোমরা বুঝতেছো যে এমন কিছু প্রাণী থাকবে যারা কি করবে? মায়ের স্তন পান করবে। ওকে, এটা ছিল আমাদের বেসিক কথা। তো আমরা যদি একটু ওয়ার্ডটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি বা ওয়ার্ডটা ভাঙার চেষ্টা করি, যে মাম্মালিয়া বলতে বেসিক্যালি কি বোঝায়, দেখো ভাইয়া, এই যে মাম্মালিয়া কথাটা আসছে হচ্ছে একটা ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দটা কোনটা? ল্যাটিন শব্দটা হচ্ছে মাম্মি। ল্যাটিন শব্দ মাম্মি, হ্যাঁ, MAMM, এই মাম্মি, ল্যাটিন শব্দ মাম্মি, যার অর্থ হচ্ছে ইংলিশে যাকে বলা হয় ব্রেস্ট। হ্যাঁ, ইংলিশে যাকে বলা হয় ব্রেস্ট, বা বাংলা করলে হয় স্তন। কেমন? বাংলা করলে হয় হচ্ছে স্তন। তাহলে যে সকল প্রাণী বা যে সকল প্রাণী কি করবে? ব্রেস্ট বা স্তন থেকে দুগ্ধ পান করবে, যে সকল প্রাণী তাদের মায়ের স্তন বা ব্রেস্ট থেকে দুগ্ধ পান করবে, তাদেরকে আমরা বলবো স্তন্যপায়ী প্রাণী।
বুঝতে পারছি? তাহলে স্তন্যপায়ী কাদের প্রাণী কাদের বলবো আমরা আশা করি বুঝে গেছি, কেমন? ওকে, তো তাহলে আমরা যদি আমরা একটু ডিটেলসে যাই, স্তন্যপায়ী প্রাণী নিয়ে আমরা আসলে খুব ডিটেলসে পড়বো। আমরা খুব সুন্দর করে স্লাইডগুলো সাজিয়েছি, কিভাবে তোমাকে ভালোভাবে বোঝানো যায় সেভাবে চেষ্টা করেছি। তো আমরা যেহেতু খুব ডিটেলসে পড়বো, তো তোমরা একটু মনোযোগটা ধরে রাখার চেষ্টা করবে, প্রত্যেকটা জিনিস একটু মাথায় গেঁথে নেওয়ার চেষ্টা করবে, আর যখনই একটা কথা বলবো সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে। তাহলে আশা করছি তোমার এখন মনে থাকবে, এখন বুঝতে পারবে, এবং পরবর্তীতে তোমার পরীক্ষা হলে বলো, সেটা একাডেমিক পরীক্ষা হোক, সেটা অ্যাডমিশন পরীক্ষা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবে, কেমন? ওকে, তো আমরা যেহেতু বললাম মাম্মালিয়া মানে হচ্ছে ব্রেস্ট বা স্তন, তাহলে আমরা প্রথমে ব্রেস্ট বা স্তন নিয়ে একটু জানতে হবে, কেমন? আচ্ছা, তো আমরা জানি যে ব্রেস্ট বা স্তনে আসলে কি তৈরি হয়, দুধ তৈরি হয়, যেটা আসলে কোন একটা প্রাণীর, স্তন্যপায়ী প্রাণীর সন্তান সেই দুধটা কি করে, পান করে, কেমন? তাহলে দেখো আমি একটা ব্রেস্টের ফিগার দিয়ে রেখেছি। এই ব্রেস্টের ক্ষেত্রে দেখো কি রয়েছে, ব্রেস্টে কিছু গ্রন্থি থাকে, হ্যাঁ, ব্রেস্ট বা স্তনে কিছু গ্রন্থি থাকে। সেই গ্রন্থিগুলোকে কি বলা হয় ভাইয়া, এই যে গ্রন্থিগুলো রয়েছে এই গ্রন্থিগুলোকে বলা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড, কেমন? এই গ্রন্থিগুলোকে বলা হয় হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড, হ্যাঁ, গ্রন্থিগুলোকে বলা হয় কি ভাইয়া, ম্যামারি, হ্যাঁ, ম্যামারি গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ড, ওকে, মেমমেরি গ্ল্যান্ড, বা আমরা বাংলায় বলতে পারি স্তনগ্রন্থি, কেমন? বাংলায় বলতে পারি কি ভাই, স্তনগ্রন্থি। তাহলে আমরা স্তন্যপায়ী প্রাণী বলতে এমন এক ধরনের প্রাণীকে বোঝাচ্ছি, বা এমন শ্রেণীর প্রাণীকে বোঝাচ্ছি যাদের মেমমেরি গ্ল্যান্ড থাকবে বা স্তন গ্রন্থি থাকবে। তাহলে স্তন গ্রন্থি বা মেমমেরি গ্ল্যান্ড, এখান থেকে কি খরিত হবে বলতো, এখান থেকে দুগ্ধ খরিত হবে, তাই না? এখান থেকে আহ দুগ্ধ খরিত হবে, দুগ্ধ খরিত হবে, এখান থেকে হচ্ছে দুগ্ধ খরিত হবে, ওকে, দুগ্ধ বা দুধ খরিত হবে, যাই বলো, ওকে। তাহলে ম্যামেলিয়ারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি থেকে বা দুগ্ধ গ্রন্থি থেকে কিন্তু কি হবে, দুগ্ধ খরিত হবে। আর এই দুগ্ধ কি করবে বলতো, এই দুধটা হচ্ছে তার সন্তান পান করবে, ওকে, সেজন্য আমরা তাদেরকে বলবো হচ্ছে স্তন্যপায়ী। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে একটা বেসিক বৈশিষ্ট্য কি হবে, যেটা দিয়ে আসলে এর নামকরণটা হয়েছে, সেটা কি, এদের ম্যামারি গ্ল্যান্ড উপস্থিত থাকবে, ওকে, যে গ্ল্যান্ড থেকে হবে দুগ্ধ খরিত হবে, আর এই দুগ্ধ পান করে সন্তান কি হবে, সন্তান লালিত পালিত হবে। খুবই বেসিক ভাবে যদি তুমি চিন্তা করো, তোমরা জানো যে তোমরা এখন যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো, এটা আসলে জানার বা বোঝার কথা যে আমাদের বলা হয় যে মানুষের ক্ষেত্রে সন্তান জন্মদানের পরে 6 মাস বয়স পর্যন্ত, 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ পান করতে বলা হয়, কেমন? তাহলে শুধুমাত্র মায়ের দুধ পান করতে বলা হয়, অর্থাৎ সন্তানকে শুধুমাত্র একটা তার পুষ্টির উৎস রূপে মায়ের দুধকে চিন্তা করা হয়, আর মায়ের দুধটা খরিত হয় ম্যামারি গ্ল্যান্ড থেকে। তাহলে যেহেতু সন্তান মায়ের দুধ পালন করতেছে, দুধ পান করতেছে, সেজন্য আমরা এটাকে বলতেছি কি ভাই, এদের বলতেছে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, কেমন? তাহলে এদের কি থাকবে, ম্যামিলারি গ্ল্যান্ড থাকবে, যেখান থেকে দুগ্ধ খরিত হবে, আর এই দুগ্ধে কি হবে, এই দুগ্ধ সন্তান পান করবে, এদের সন্তান কি করবে, এই দুগ্ধটা পান করবে, কেমন? তাহলে এই সন্তান পান করবে, হ্যাঁ, সন্তান হচ্ছে এদের দুধ পান করবে, ওকে, সন্তান পান করবে। আচ্ছা, তাহলে দেখো তো ভাইয়া, এখন আমাকে বলো যে এই যে দুগ্ধ গ্ল্যান্ড রয়েছে, বা ম্যামারি গ্ল্যান্ড, এটা কি পুরুষ এবং স্ত্রী উভয় সদস্য থাকবে? একটু মনে রাখবা, পুরুষ এবং স্ত্রী উভয় সদস্যে এই ম্যামারি গ্ল্যান্ড উপস্থিত থাকবে, কেমন? কি থাকবে তাহলে ভাইয়া, এই ম্যামারি গ্ল্যান্ডটা পুরুষ ও স্ত্রী, পুরুষ ও স্ত্রী উভয় সদস্যে থাকবে, উভয় সদস্যে এই ম্যামেলারি গ্ল্যান্ডটা বা দুগ্ধ গ্রন্থিটা থাকবে, ওকে, এটা খুবই কমন সেন্স, আমরা আসলে খুব সাধারণভাবে চিন্তা করলে এটা বুঝতে পারি। তাহলে পুরুষ ও স্ত্রী উভয় প্রাণীতে, কি থাকবে, এই ম্যামেলারি গ্ল্যান্ড থাকবে, কেমন? উভয় প্রাণীতে ম্যামেলারি গ্ল্যান্ড থাকবে বা ব্রেস্ট থাকবে, হ্যাঁ, উভয় প্রাণীতে কি থাকবে, ব্রেস্ট থাকবে, ওকে, ব্রেস্ট বা স্তন থাকবে, হ্যাঁ, স্তন থাকবে বা স্তন গ্রন্থি থাকবে, হ্যাঁ, ব্রেস্ট বা স্তন বা স্তন গ্রন্থি থাকবে, ওকে, আচ্ছা, ব্রেস্ট বা স্তন গ্রন্থি থাকবে, ওকে। তো পুরুষ বা স্ত্রী উভয় সদস্য স্তন গ্রন্থি থাকবে, বাট কি হবে, কিন্তু 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 সেটা কি কেবলমাত্র সক্রিয় কোনটাই থাকবে, সক্রিয় থাকবে শুধুমাত্র স্ত্রী প্রাণীতে, ওকে, কিন্তু কেবলমাত্র সক্রিয় স্তন গ্রন্থি পাওয়া যাবে শুধুমাত্র স্ত্রী প্রাণীতে, কেমন? কিন্তু সক্রিয় থাকবে কাদের ক্ষেত্রে বলতো, সক্রিয় থাকবে হচ্ছে স্ত্রী সদস্যদের, হ্যাঁ, তাহলে স্ত্রী প্রাণীতে, অর্থাৎ কেবলমাত্র হচ্ছে স্ত্রী প্রাণী দেহে, ম্যামিলারি শ্রেণীভুক্ত স্ত্রী প্রাণী দেহে দুগ্ধ গ্রন্থি সক্রিয় থাকবে এবং এখান থেকে দুগ্ধ খরিত হবে, বুঝতে পারছি? তাহলে তাহলে এদের কেন ম্যামালিয়া নামকরণ করা হয়েছে, দেন হচ্ছে এদের ম্যামিলারি গ্ল্যান্ড থাকবে, এবং এখান থেকে হচ্ছে স্ত্রী সদস্যদের সক্রিয় ম্যামিলারি গ্ল্যান্ড থাকবে, এগুলো নিয়ে আমরা মোটামুটি বললাম। তাহলে সক্রিয় থাকবে স্ত্রী প্রাণীতে, বাট পুরুষ প্রাণীতে কি থাকবে, নিষ্ক্রিয় অবস্থা থাকবে ম্যামিলারি গ্ল্যান্ড গুলো, অর্থাৎ সেখান থেকে কোনো দুগ্ধ খরিত হবে না।
তারপর একটা কমন বৈশিষ্ট্যকে বলতো, আমি বলেছিলাম যে যখন আমরা ম্যামেলিয়া বা স্তন্যপায়ী পর্বটা পড়বো তখন বা শ্রেণীটা পড়বো তখন আমরা কিসের কথা চিন্তা করব? এক মানুষের কথা চিন্তা করব, আর কিসের কথা চিন্তা করব? বাঘের কথা চিন্তা করব। কারণ আমাদের একটা ভিজুয়ালাইজ করতে হবে কিন্তু, কারণ তুমি দেখো এত ইনফরমেশন তোমার জাস্ট কিন্তু একটা বই না। তুমি দেখো তোমাকে হয়তো বা গাজী আজমল স্যারের বই পড়তে হচ্ছে, দেন হচ্ছে আব্দুল আলিম স্যারের বই পড়তে হচ্ছে, মাজেদা ম্যামের বই পড়তে হচ্ছে। এটা তো জাস্ট জুলজি গেল, পাশাপাশি তোমাকে বোটানি, আবার ওইদিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিউজ সাবজেক্ট পড়তে হচ্ছে। তাহলে এত কিছু, এত ইনফরমেশন আসলে মনে রাখাটা কিন্তু সো টাফ। তো চেষ্টা করবা সবসময় একটু ভিজুয়ালাইজ করে পড়ার, যে যাতে মুখস্থ না থাকলেও তুমি তোমার ভিজুয়াল পাওয়ার দিয়ে বা আসলে যে মনে করার শক্তি দিয়ে যাতে তুমি সেটাকে কি করতে পারো, ইমপ্লিমেন্ট করতে পারো। কেমন? তো একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো। তাহলে আমরা এই মাম্মালিয়া বা স্তন্যপায়ী প্রাণী পড়ার ক্ষেত্রে আমরা ভিজুয়ালাইজ করবো হচ্ছে বাঘকে, ওকে, আর হচ্ছে মানুষকে। তো মানুষের দিক দিয়ে একটা এক্সাম্পল বললাম, যেদিকে থাকবে ম্যামেলারি গ্ল্যান্ড বা স্তন্যগ্রন্থি থাকবে, ওকে। আচ্ছা, তারপরে কি হবে বলতো? এদের সারা দেহে কি থাকবে বলতো? এই যে আমি ডান পাশে একটা চিত্র দিয়েছি, তাই না? এই যে সরি, বাম পাশে একটা চিত্র দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে কি থাকছে? এটা হচ্ছে হেয়ার, তাই না? হেয়ার বা চুল, বা আমরা বলতে পারি লোম। আবার এই যে বাঘের দেহ দেখো তো, তার সারা দেহে কি রয়েছে? তার সারা দেহে লোম রয়েছে না? তাহলে আমরা বলবো যে সারা দেহ, সারা দেহ কি আবৃত থাকবে বলতো? সারা দেহ, সারা দেহ বা দেহত্বক, সারা দেহ বা দেহত্বক, দেহত্বকটা কিসে আবৃত থাকবে ভাইয়া? দেহত্বকটা লোমে আবৃত হবে। সারা দেহ বা দেহত্বক লোমে আবৃত থাকবে। কেমন? তাহলে এইসব মামালিয়া শ্রেণীর প্রাণীদের সারা দেহ বা দেহত্বক লোমে আবৃত থাকবে, ওকে, লোমে আবৃত থাকবে, লোমে আবৃত থাকবে। আচ্ছা, তো আমরা দেখলাম যে সারা দেহ লোমে আবৃত থাকবে। তাছাড়া কি থাকবে বলো তো? এদের যে দেহ ত্বক রয়েছে, দেহ ত্বক হচ্ছে কয়েকটা স্তর বিশিষ্ট হবে। সবার উপর স্তরটাকে আমরা বলবো এপিডার্মিস, তার নিচে কি থাকবে ভাই? ডার্মিস থাকবে, ওকে। তো সেদিকে যাচ্ছি না, সেটা নিয়ে আসলে আমাদের এখন পয়েন্ট অফ কনসার্ন না। আমরা দেখবো যে সারা দেহ লোমে আবৃত থাকলে আর কি থাকবে বলতো? এদের যে ত্বক থাকবে, দেহ ত্বক, হ্যাঁ, দেহ ত্বক হবে গ্রন্থিযুক্ত। কেমন? দেহ ত্বক হবে কি যুক্ত ভাইয়া? দেহ ত্বক হবে গ্রন্থিযুক্ত। দেহ ত্বক হচ্ছে গ্রন্থিযুক্ত, ওকে। অর্থাৎ আমাদের যে ত্বক রয়েছে, ত্বকে কি থাকবে? গ্রন্থি থাকবে। এখন কি কি গ্রন্থি থাকে বলতো ত্বকে? দেখবা যে আমরা আমাদের মুখের দিকে স্পেশালি বা ফেসের দিকে কি হয়, কিছু তৈলাক্ত পদার্থ ক্ষরিত হয় না? আমরা মাঝে মাঝে হয়তো ফেস করে যখন আসলে গরম থাকে বা সব ক্ষেত্রে একটু তৈলাক্ত বা একটু তেল তেলে ভাব থেকে যায় না? সেটা হচ্ছে কি গ্ল্যান্ড? সেটাকে বলে সেবেসিয়াস গ্ল্যান্ড বা শ্বেত গ্রন্থি বা তৈল গ্রন্থি। কেমন? আর আমাদের সারা দেহ থেকে কি হয়? সারা দেহ থেকে ঘাম উৎপন্ন হয়, তাহলে সেটা থাকে হচ্ছে ঘর্ম গ্রন্থি বা ঘাম গ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড। কেমন? তাহলে আমরা কি বলবো? যে দেহ তো গ্রন্থিযুক্ত। কি কি গ্রন্থি থাকে তাহলে আমরা বললাম ভাইয়া? থাকে হচ্ছে ঘর্মগ্রন্থি, ঘর্মগ্রন্থি ও ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড। আর কি থাকে ভাই? আর থাকে হচ্ছে আর পাওয়া যায় হচ্ছে তেলো গ্রন্থি বা শ্বেত গ্রন্থি বলতে পারি, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড, আর হচ্ছে তেলো গ্রন্থি, তেল গ্রন্থি বা সেবেসিয়াস গ্ল্যান্ড, বা আমরা এটাকে আরেকটা নাম দিচ্ছি হচ্ছে আহ শ্বেত এটাকে আমরা আমরা আরেকটা নামে রাখতে পারি। কোনটা? আরেকটা নামে রাখতে পারি হচ্ছে সেবেসিয়াস গ্ল্যান্ড, হ্যাঁ, সেবাসিয়াস গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড। কেমন? সেবাসিয়াস গ্রন্থি, সেবাসিয়াস গ্রন্থি, সেবাসিয়াস, বা এটা আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে শ্বেত গ্রন্থি, শ্বেত গ্রন্থি। বুঝতে পারছি? ওকে। তাহলে আমরা কি কি বললাম? তাহলে আমরা বললাম যে স্তন্যপায়ী প্রাণীদের সারা দেহে বা দেহ, সারা দেহ বা দেহ ত্বকটা কিসে আবৃত থাকবে? লোমে আবৃত থাকবে। এবং দেহ ত্বক হবে গ্রন্থিযুক্ত। কি কি গ্রন্থি থাকতে পারে? ঘর্মগ্রন্থি থাকবে। আর কি থাকবে? তৈল গ্রন্থি। কেমন? তৈল গ্রন্থি। এই যে তৈল গ্রন্থি, এর আর কিছু নাম রয়েছে। কি নাম ভাইয়া? বললাম যে সেবাসিয়াস গ্ল্যান্ড কিংবা শ্বেত গ্রন্থি। বুঝতে পারছি? আমরা জাস্ট তুমি একটা ভিজুয়ালাইজ করো। আমরা চিন্তা করেছিলাম কিসের ক্ষেত্রে? বাঘের ক্ষেত্রে আর হচ্ছে মানুষের ক্ষেত্রে। কেমন? আচ্ছা, তুমি মানুষের ক্ষেত্রে চিন্তা করো না। সারা দেহ দেহ ত্বকে বা লোমে আবৃত থাকবে, ওকে। এবং দেহ ত্বকটা হবে গ্রন্থিযুক্ত। আমাদের গ্রন্থি থাকে না, আমাদের তো ঘাম ক্ষরিত হয়, তাহলে এখানে কি থাকবে? ঘর্ম গ্রন্থি বা ঘাম গ্রন্থি থাকবে। আর আমরা আমরা জানি কি, যে আমাদের মুখে বা দেহের অনেক জায়গায় কি গ্রন্থি, তৈলাক্ত পদার্থ ক্ষরিত হয় না, যেটাকে আসলে বলা হয় সেবাসিয়াস। আর এগুলো যে ক্ষরণ করে সেগুলো বলা হয় সেবাসিয়াস গ্ল্যান্ড বা তৈল গ্রন্থি থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে দেখো আরেকটা আমি নিচে একটা চোয়ালের ছবি দিয়ে রেখেছি, তাই না? এটাকে আসলে কি বলা হয়? এটাকে বলা হয় ম্যান্ডিবল। এই অস্থিটার নাম হচ্ছে ম্যান্ডিবল, বা আমরা যেটা নিম্ন চোয়াল গঠন করতেছে, ওকে। যেটা কি গঠন করতেছে? আমাদের নিম্ন চোয়াল গঠন করতেছে। আচ্ছা, দেখো আমরা আসলে কোন ক্লাসটা পড়তেছি? দেখো তো আমি উপরে লিখে রেখেছি যে সুপার ক্লাস 2। কোনটা? ন্যাথোস্টোমাটা।
এখন আমাকে একটু বলো তো, তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো, যে ন্যাথোস্টোমাটা বলতে আসলে আমি কি বুঝিয়েছিলাম, বা আমরা আসলে ন্যাথোস্টোমাটা কথাটার মিনিংটা কি বুঝি। ন্যাথো, এই ন্যাথোর মিনিংটা কি ভাইয়া? এই যে প্রথম যে ন্যাথো ওয়ার্ডটা রয়েছে, ন্যাথো মানে হচ্ছে প্রকৃত চোয়ালযুক্ত। কেমন? তাহলে ন্যাথো মানে হচ্ছে প্রকৃত চোয়াল। হ্যাঁ, ন্যাথো মানে হচ্ছে প্রকৃত চোয়াল। আর স্টোমা, স্টোমাটা কথাটা আসতে হচ্ছে স্টোমা থেকে, STOMA। এটার মিনিং হচ্ছে কি ভাই? এটার মিনিং হচ্ছে মুখ। তাহলে কি থাকবে আমাদের মুখে? হ্যাঁ, মুখে কি থাকবে? প্রকৃত চোয়াল থাকবে। তাহলে একটা প্রাণীর মুখে কখন প্রকৃত চোয়াল থাকবে? যখন তার কি হবে, তার হচ্ছে যে আমাদের মতো যে চোয়ালে আলাদা আলাদা অস্থি দ্বারা পৃথক থাকবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? আমরা ম্যামেলিয়া প্রাণীতে পাবো হচ্ছে প্রকৃত চোয়াল। এবং এই প্রকৃত চোয়ালে যে নিম্ন চোয়াল থাকবে, যে নিম্ন চোয়াল থাকবে সেটা একটি মাত্র ডেন্টরি হাড় দ্বারা গঠিত হবে। ওকে, তাহলে আমরা আগে একটু লিখে নিই, তারপর আমি বাকিটা বুঝিয়ে দিচ্ছি। যে ভাই তাহলে কি হবে? নিম্ন চোয়াল, ঊর্ধ্ব চোয়ালের কথা আমরা আপাতত বলছি না, আমরা নিম্ন চোয়ালের কথা বলি। যে নিম্ন চোয়াল, এদের হচ্ছে একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন চোয়াল। হ্যাঁ, নিম্ন চোয়াল কি দিয়ে গঠিত হবে? হ্যাঁ, নিম্ন চোয়াল একটি মাত্র, একটি মাত্র, আমরা ঊর্ধ্ব চোয়াল নিয়ে কথা বলছি না, আমরা নিম্ন চোয়াল নিয়ে বলছি। তাহলে নিম্ন চোয়াল একটি মাত্র ডেন্টরি হাড়, এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। ডেন্টরি অস্থি, হ্যাঁ, ডেন্টরি অস্থি বা ডেন্টরি হাড়। তাহলে কি বললাম? যে নিম্ন চোয়াল একটি মাত্র ডেন্টরি অস্থি। যদি আমি একটু ইংলিশ স্পেলিংটা তোমাদের লিখে দেই, যে ডেন্টরি, DENTARY, ডেন্টরি বোন। হ্যাঁ, তাহলে নিম্ন চোয়াল একটি মাত্র ডেন্টরি বোন দ্বারা গঠিত হবে। ওকে, বোন দ্বারা গঠিত। দেখো তো ডেন্টরি বোন বলতে এখন কি বোঝাচ্ছে? এখন আমরা হয়তো অনেকটা বুঝে গেছি। আচ্ছা, তাহলে নিম্ন চোয়াল যে রয়েছে, এই যে নিম্ন চোয়াল আমাদের, এটা আসলে কি বলতো আমাদের ক্ষেত্রে? এটা কি? এটা হচ্ছে ম্যান্ডিবল, তাই না? এটা হচ্ছে ম্যান্ডিবল। অনেকে হয়তো জানো, যারা জানো না তারা যখন আমি এই ক্লাসটা অস্থির অধ্যায়টা পড়াবো তখন হচ্ছে একটু মনোযোগ দিয়ে করবে। কেমন? আচ্ছা, তাহলে আমাদের এই যে নিম্ন চোয়াল থাকবে, বা এই স্তন্যপায়ীর ক্ষেত্রে নিম্ন চোয়ালটা একটি মাত্র ডেন্টরি অস্থি দ্বারা গঠিত হবে, বা ডেন্টরি বন দ্বারা গঠিত হবে। এখন আমাকে বলো ভাই, ডেন্টরি বোন বা ডেন্টরি অস্থি কথাটার মিনিংটা কি ভাইয়া? ডেন্টরি অস্থি কথাটার মিনিং হচ্ছে কি? যে সকল অস্থি কি করবে? আমাদের দাঁত বহন করবে। হ্যাঁ, তাহলে কি করবো, কি বলবো আমরা? এগুলো বলবো হচ্ছে আমরা দাঁত বহনকারী অস্থি। হ্যাঁ, ডেন্টরি অস্থি মানে হচ্ছে কি ভাইয়া? দাঁত বহনকারী অস্থি, দাঁত বহনকারী অস্থি। হ্যাঁ, আর যেসব অস্থিতে কি থাকবে বলতো? দাঁত বহনকারী অস্থি থাকবে, কিংবা যে সকল অস্থিতে দাঁতের জন্য সকেট থাকবে। এই যে একটা দাঁত, আমাদের একটা দাঁত যে একটা অস্থিতে বসানো থাকে, এখানে কিসের ভিতরে বসানো থাকে বলতো? একটা গর্তের ভিতরে বসানো থাকে না? সেই গর্তটাকে বলা হচ্ছে অ্যালভিউলার সকেট। ওকে, আমরা যখন আসলে আবারও বলতেছি, যখন আমরা চলন অঙ্গ চালন অধ্যায়টা পড়বো তখন আমরা সেখানে ডিটেলস আলোচনা করবো। কেমন? তাহলে নিম্ন চোয়াল একটি মাত্র ডেন্টরি অস্থি দ্বারা গঠিত হবে। তাহলে ডেন্টরি অস্থি বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা? দাঁত বহনকারী অস্থি দিয়ে গঠিত হবে। ওকে, এটাও হচ্ছে ম্যাম্মেলিয়া বা স্তন্যপায়ী প্রাণীর একটা অন্যতম কমন একটা বৈশিষ্ট্য। কেমন? তাহলে তুমি যত ম্যাম্মেলিয়া পাবা সবখানে কি পাবা? সবখানে হচ্ছে এই যে নিম্ন চোয়ালে কি পাবা? একটা ডেন্টরি অস্থি পাবা। আমাদের ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? ম্যান্ডিবল বলি। কেমন? আমরা ভাগের ক্ষেত্রে সেটা কি বলবো? ম্যান্ডিবল বলবো। ম্যান্ডিবল কোনটা? এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল। কেমন? আশা করি বুঝতে পেরেছো। ওকে, তার পরবর্তী পয়েন্টে যাই আমরা। দেখো পরবর্তীতে কি দিয়েছি। পরবর্তী পয়েন্টটা হচ্ছে এই যে মাম্মালিয়া বা স্তন্যপায়ী প্রাণী রয়েছে, এদের দেখো আমরা আমাদের বুককে আমরা কি বলি বলতো? বুককে আমরা বলি হচ্ছে বক্ষ। কেমন? আর বুকের ভিতরে যে ক্যাভিটি, আমরা জানি আমাদের বুকে একটা খাঁচা থাকে, সেটাকে আমরা বলি বক্ষ পিঞ্জর। বক্ষ পিঞ্জরের ভিতরে যে ক্যাভিটিটা বা জায়গাটা, সেটাকে আমরা বলি কি? বক্ষ গহ্বর। সেই বক্ষ গহ্বরের ভিতরে কি থাকে আমাদের? আমাদের বক্ষ গহ্বরের ভিতরে থাকে হচ্ছে আমাদের ফুসফুস, পাশাপাশি থাকে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। কেমন? তো একটা বক্ষ গহ্বরের ভিতরে আমাদের কি থাকে? দুই পাশে দুটো ফুসফুস থাকে, মাঝখান থেকে হচ্ছে, মাঝখানে কিছুটা বামের দিকে সরে থাকে হৃৎপিণ্ড। ওকে, তো তাহলে আমরা উপরেটাকে বলতেছি কি ভাইয়া? বক্ষ গহ্বর। এটাকে বলতেছি তাহলে ভাই আমরা বক্ষ গহ্বর। হ্যাঁ, এটাকে বলতেছি বক্ষ গহ্বর। হ্যাঁ, আর দেখো নিচের দিকে যেটা আমাদের পেট অঞ্চল, পেটকে আমরা কি বলি ভাইয়া? উদর, তাই না? উদর, অর্থাৎ পেটের ভিতরের যে জায়গাটা সেটাকে আমরা বলবো উদর গহ্বর। উদর গহ্বর। তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? এই যে বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথককারী পৃথককারী বা সেপারেটিং একটা পেশিবহুল পর্দা পাওয়া যাবে। কি বললাম তাহলে ভাইয়া? তাহলে বললাম যে স্তন্যপায়ী বা মাম্মালিয়াতে বক্ষ গহ্বর বা থোরাসিক ক্যাভিটি এবং উদর গহ্বর বা অ্যাবডোমিনাল ক্যাভিটি এর পৃথককারী একটি পেশিবহুল পর্দা পাওয়া যাবে।
পেশিবহুল পর্দা, একটু মনে রাখবা কথাটা, কেমন? পেশিবহুল পর্দা পাওয়া যাবে, যেটাকে আমরা কি বলবো, ডায়াফ্রাম। যেটা কি বলবো ভাইয়া, ডায়াফ্রাম। এর বাংলা করলে হয় মধ্যচ্ছদা। বুঝতে পারছি? তাহলে যদি আমি একটু লিখি তাহলে কি কি পাওয়া যাবে বলতো এখানে? এখানে এই যে বক্ষ গহ্বর রুদক গহ্বর পৃথক করে একটা পর্দা পাওয়া যাবে, কেমন? তাহলে আমরা লিখতে পারি যে যে কি থাকবে আমাদের দেহে, বক্ষ গহ্বর, এদের বক্ষ গহ্বর ও হুম ও উদর গহ্বর, উদর গহ্বর পৃথককারী পৃথককারী তাহলে পৃথককারী কি পর্দা পাওয়া যাবে? একটা পেশিবহুল পর্দা পাওয়া যাবে, কেমন? তাহলে পৃথককারী একটি পেশিবহুল পর্দা বিদ্যমান থাকে, একটি পেশিবহুল পেশিবহুল পর্দা বিদ্যমান থাকে, কেমন? একটা পেশিবহুল পর্দা বিদ্যমান থাকে। একটি পেশিবহুল পর্দা বিদ্যমান থাকে। এই পেশিবহুল পর্দাটার নাম কি ভাইয়া? একে কি বলি আমরা? একে বলা হয় হচ্ছে দি ডায়াফ্রাম। তাহলে এটা কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে দি ডায়াফ্রাম। অবশ্যই দি ওয়ার্ডটা লাগাইতে হবে, কারণ ডায়াফ্রাম মাত্র আমাদের দেহে কয়টা? আমাদের দেহে ডায়াফ্রাম রয়েছে দুইটা, বাট এটা আসলে বেসিক ডায়াফ্রাম বলতে আমরা এই ডায়াফ্রামটাকে বুঝি, কেমন? তো আমরা এখানে কি বলবো? দি ডায়াফ্রাম। ডি ডায়াফ্রাম, কেমন? আচ্ছা, আরেকটা ডায়াফ্রাম কোথায় থাকে আমাদের বলো তো? একটা আমাদের পেলভিক ডায়াফ্রাম থাকে, যেটা নিয়ে আসলে আমাদের শ্রোণী অঞ্চলে থাকে, যেটা নিয়ে আপাতত আমি কথা বলবো না। তাহলে বক্ষ গহ্বর উদর গহ্বর পৃথককারী একটি পেশিবহুল পর্দা বিদ্যমান থাকে, তাকে বলা হয় দি ডায়াফ্রাম, বা বা কি বলা হয় এটাকে? এটাকে বলা হচ্ছে মধ্যচ্ছদা। হ্যাঁ, মধ্যচ্ছদা। অর্থাৎ কি করতেছে সেটা? আমাদের এই যে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে থেকে দুইটাকে ছেদ করতেছে বা আলাদা করতেছে। বুঝতে পারছি? এই মধ্যচ্ছদা বা দা ডায়াফ্রাম এর কিন্তু অনেক ফাংশন রয়েছে। এর অন্যতম একটা প্রধান ফাংশন কি জানো? এটাকে বলা হয় শ্বাস পেশি বা রেসপিরেটরি মাসেল। সে কি করে? আমাদের শ্বসনে সাহায্য করে, কেমন? শ্বসন বা শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। তো আমরা যখন হচ্ছে পঞ্চম অধ্যায়টা অর্থাৎ শ্বসন তন্ত্রটা পড়বো, তখন এটার কাজ নিয়ে বিস্তারিত আমরা পড়বো। ওকে, তাহলে আমাদের কি থাকবে? বক্ষ গহ্বর উদর গহ্বর পৃথক করে একটা পেশিবহুল পর্দা বিদ্যমান থাকবে, যেটাকে বলবো দি ডায়াফ্রাম। এই যে দেখো, দি ডায়াফ্রামে আমি একটা ফিগার দিয়ে দেখেছি, যে লাল কালার যে ফিগারটা রয়েছে এখানে, এটাই হচ্ছে সেই ডায়াফ্রামের চিত্রটা, কেমন? আর উপরেটা হচ্ছে বক্ষ গহ্বর, এই জায়গায় বক্ষ গহ্বর, এখানে একটা ফুসফুস রয়েছে, এখানে আরেকটা ফুসফুস রয়েছে, এবং দুইটা ফুসফুসের মাঝখানে এইদিকে প্রায় হৃৎপিণ্ডটা রয়েছে, কেমন? আচ্ছা, তাহলে আর নিচে রয়েছে কি? নিচে রয়েছে উদর গহ্বর। বুঝতে পারছি? মাঝখানে যে পর্দাটা, সেটাকে আমরা বললাম কি? ডায়াফ্রাম। হ্যাঁ, এটাকে আমরা বললাম হচ্ছে ডায়াফ্রাম। তাহলে এই ডায়াফ্রাম থাকা হচ্ছে স্তন্যপায়ী বা মাম্মালিয়া প্রাণীর একটা স্পেশাল বৈশিষ্ট্য, কেমন? কথা ক্লিয়ার? কোনো সমস্যা নাই তো? বুঝতে পেরেছো? ওকে, অবশ্যই আমাকে জানাবে কোনো সমস্যা হলে বা বুঝতে সমস্যা হলে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু কমেন্টগুলো চেক করবো, কেমন? আচ্ছা, তো পরবর্তীতে যদি দেখি আমরা ডায়াফ্রামে পরে কি পাবো, দেখো আমি আসলে এখানে একটা চিত্র দিয়ে রেখেছি। নিচের চিত্রটা কি দেখতে পাচ্ছ বলো তো? আমরা যদি এক পাশ থেকে দেখি, তাহলে এই যে বাম পাশে 2 নম্বর চিত্রটাকে আসলে আমরা কি বুঝতে পারছি? আমরা একটা কানের একটা চিত্র বুঝতে পারছি, তাই না? অর্থাৎ আমরা কান বরাবর যদি আমরা একটা কেটে দেই, কান বরাবর যদি এভাবে কাটি, তাহলে আমরা এই ফিগারটা বেসিক্যালি পাই। তাহলে এই ফিগারের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখো তো, এই যে বহিকর্ণ রয়েছে না, এই যে আমরা কানের বাহিরের যে অংশটা, আসলে আমাদের কানের মনে রাখবা 3টে পার্ট। আমাদের কর্ণ বা কানের 3টে পার্ট থাকে। ওকে, তাহলে আমরা কি বললাম? আমি যদি একটু বলি যে কানের আমাদের 3টে পার্ট থাকে। একটা হচ্ছে বহিকর্ণ, যেটা আমরা বাইরে থেকে দেখি। ওকে, যেটা আমরা বাইরে থেকে দেখি সেটা হচ্ছে বহিকর্ণ। বহিকর্ণ। আর বহিকর্ণের ভিতরে যে গর্তটা ঢুকে যায়, সেটাকে আমরা বলি সরি, যে গর্তটা ঢুকে যায় সেটাকে আমরা বলি মধ্যকর্ণ। এবং মস্তিষ্কের ভিতরে পাওয়া যায় অন্তকর্ণ। ওকে, একদম মস্তিষ্কের ভিতরে প্রবিষ্ট থাকে হচ্ছে অন্তকর্ণ। তো আমরা যদি এই ফিগারে একটু যদি দেখার চেষ্টা করি, দেখো ফিগারে এই যে পার্টটুকু, এই যে পার্টটুকু, হ্যাঁ, এই যে পার্টটুকু, এটাকে বলা হয় হচ্ছে বহিকর্ণ, কেমন? এটা হচ্ছে বহিকর্ণ। ওকে, এটা হচ্ছে বহিকর্ণ। ওকে, বাইরের পার্ট, এটা হচ্ছে বহিকর্ণ। পরবর্তী দেখো, এই যে বহিকর্ণের মাধ্যমে আমরা যে শব্দ তরঙ্গটা যে রিসিভ করলাম, রিসিভ করার পরে শব্দ তরঙ্গটা এই পথে প্রবাহিত হচ্ছে, তাই না? এই যে একটা পথের মতো, টিউবের মতো একটা অংশ। দেখো তো, এটার নাম কি ভাই? এটার নামকে বলা হয় হচ্ছে মিডিলিয়ার। এই যে দেখো, এই যে এই যে যে পার্টটুকুর মাধ্যমে প্রবাহিত হচ্ছে, এবং এই যে এই নীল চিহ্নিত যে জায়গাটা, এই সম্পর্কটা হচ্ছে মিডিলিয়ার, কেমন? আচ্ছা, তার পরবর্তীতে আমরা যখন দেখবো মিডিলিয়ারের আরো ভিতরে এরকম একটা, দেখো তো, শামুকের মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ না? এটাকে বলা হয় ইনার ইয়ার বা অন্তঃকর্ণ, কেমন? দেখো তো, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বললাম? যে আমাদের বহিকর্ণ থাকে বা আউটার ইয়ার থাকে, তারপর থাকে হচ্ছে মিডিল ইয়ার বা মধ্যকর্ণ, এবং সবার ভিতর থাকে হচ্ছে ইনার ইয়ার বা অন্তঃকর্ণ। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো তো, এই যে বহিকর্ণের যে
পার্ট রয়েছে, বহিকর্ণে কি থাকবে এখানে, এই যে এখানে পিনা থাকবে, এই পার্টটাকে বলা হয় পিনা। তাহলে স্তন্যপায়ী যত প্রাণী পাবো তাদেরকে আমরা কি বলবো, যে বহিকর্ণে কি থাকবে, কানের স্ট্রাকচারে কি থাকবে, বহিকর্ণে পিনা থাকবে। তাহলে আমরা কি বলবো, আমাদের কানের যে পার্ট রয়েছে বা কান বা কর্ণ, আমরা যদি বলি কান বা কর্ণ, হ্যাঁ কর্ণ, তাহলে কি কি পার্ট রয়েছে আমরা যদি বলি, তাহলে হচ্ছে একটা পাবো হচ্ছে বহিকর্ণ, আমরা একটা পাবো হচ্ছে বহিকর্ণ, ওকে। দেন পাবো হচ্ছে আমরা মধ্যকর্ণ, আর পাবো হচ্ছে আমরা অন্তকর্ণ, কেমন, অন্তকর্ণ, অন্তকর্ণ, ওকে। তাহলে আমরা বহিকর্ণে কি পাবো বলতো, বহিকর্ণে বা আউটার ইয়ারে আমরা পাবো পিনা, কানের পিনা। তাহলে বহিকর্ণে কি থাকবে, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে বহিকর্ণে থাকবে হচ্ছে পিনা থাকবে, কেমন, বহিকর্ণে হচ্ছে পিনা পাওয়া যাবে, বুঝতে পারছি। এই যে দেখো এটা বহিকর্ণ, বহিকর্ণে এই যে এটা হচ্ছে বহিকর্ণের পিনা, ওকে। আর মধ্যকর্ণে কি পাওয়া যাবে বলতো, বহিকর্ণে আমরা পিনা পাবো, আর মধ্যকর্ণে কি পাবো, মধ্যকর্ণে পাবো হচ্ছে তিনটা ক্ষুদ্রাস্তি। দেখো আমি মধ্যকর্ণের চিত্রটা তোমাদের মোটামুটি কিন্তু বুঝেছো, এটা কিন্তু একটা মধ্যকর্ণ, তাই না, এই যে এখান থেকে শুরু করে এটা হচ্ছে মধ্যকর্ণ। আমি যদি একটু ক্লিয়ার করে দিচ্ছি ফিগারটা, তাহলে একটু হয়তো বা এখন দেখতে পাবে, দেখো, ওকে। যদি আমি ফিগারটা যদি একটু ক্লিয়ার করে দিয়ে, দেখো এই যে এটা যদি আমাদের মধ্যকর্ণ হয়, এই যে এখানে তিনটে অস্থি রয়েছে, তোমরা হয়তো বা আসলে জুম করার জন্য দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ছোট দেখে, যাই হোক। তো এই যে মধ্যকর্ণ, মধ্যকর্ণে আমাদের তিনটি কর্ণাস্থি থাকে, মধ্যকর্ণে আসলে তিনটে কর্ণাস্থি থাকে। কিভাবে থাকে বলতো, আমাদের আসলে শব্দ তরঙ্গটা কিভাবে রিসিভ হয়, শব্দ তরঙ্গটা, যে শব্দ তরঙ্গগুলো আমাদের কানে আসে, সেগুলা এই যে কানের একটা বিশেষ স্ট্রাকচারের কারণে, কানে বিশেষ স্ট্রাকচারের কারণে সেটা প্রতিফলিত হয়ে, সেটা হচ্ছে, হ্যাঁ, প্রতিফলিত হয়ে, প্রতিসরিত হয়ে ধীরে ধীরে আমাদের কানের পর্দা, বা আমরা যেটাকে বলি টিম্পেনিক পর্দা, টিম্পেনিক মেমব্রেন, সেখানে এসে আঘাত করে। তো বাহিরের কোনো একটা শব্দ তরঙ্গ যখন আমাদের কানে পর্দাকে আঘাত করে, সেই কম্পনটাকে কি করতে হবে, আমাদের মস্তিষ্কের মধ্যে নিয়ে যেতে হবে, তাই না, বা ট্রান্সপোর্ট করতে হবে। সে ট্রান্সপোর্ট করার জন্য আমাদের কানের পর্দার সাথে প্রথমে একটা অস্থি লাগানো থাকে, যেটা খুবই ছোট, সেটা হচ্ছে প্রথম কর্ণাস্থি, যেটার নাম হচ্ছে ম্যালিয়াস। মেলিয়াসের সাথে লাগানো থাকে ইনকাস, তারপরে থাকে হচ্ছে স্ট্যাপিস, কেমন। তাহলে আমরা কি বললাম, আমাদের শব্দ তরঙ্গটা এসে এখানে আঘাত করলো, আঘাত করার পরে প্রথমে আমাদের কানে পর্দাটা কাঁপবে, সে কম্পনটা অনুভব করবে হচ্ছে মেলিয়াস, সেটা অনুভব করে ইনকাস, সেটা অনুভব করবে স্ট্যাপিস, কেমন। এইভাবে শব্দের যে তরঙ্গের যে ভাইব্রেশনটা রয়েছে, সেই ভাইব্রেশনটা আমাদের কান অব্দি পৌঁছাবে। খুব সহজভাবে বললে আসলে এটাই দাঁড়ায়। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, তাহলে আমাদের এই যে মধ্যকর্ণ রয়েছে, তাহলে মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্রাস্থি থাকবে, মধ্যকোণে কি থাকবে, মধ্যকোণে তিনটি ক্ষুদ্রাস্থি থাকবে, হ্যাঁ, বা তিনটি ক্ষুদ্র কর্ণাস্থি থাকবে, তিনটি ক্ষুদ্র বা ছোট কি থাকবে, কর্ণাস্থি থাকবে, বা কানের অস্থি, দ্যাটস হোয়াই এটাকে আমরা বলতেছি কর্ণাস্থি। তাহলে কর্ণাস্থি কি কি থাকবে, কর্ণাস্থি থাকবে হচ্ছে প্রথমটাকে আমরা বলবো ম্যালিয়াস, প্রথমটাকে বলবো ম্যালিয়াস, দুই নাম্বারটা হচ্ছে ইনকাস, এবং তিন নাম্বারটা হচ্ছে স্ট্যাপিস, কেমন, ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস থাকবে। বুঝাতে পেরেছি, ওকে। আচ্ছা, এখন ওই যে মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা যখন মধ্যকর্ণটা পড়বো তখন আমরা আলোচনা করব, কেমন। তো আপাতত এখন যাচ্ছি না, আমরা আমাদের পঞ্চম অধ্যায়ে পাবো, ওকে। তো তো সেই ক্লাসে আমরা এটা নিয়ে ডিটেলসে যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা বললাম যে মধ্যকর্ণে তিনটা ক্ষুদ্রাস্থি থাকে, হ্যাঁ। আর অন্তকর্ণে কি থাকবে বলতো, এই যে অন্তকর্ণে হচ্ছে ককলিয়া থাকবে, অন্তকর্ণ হচ্ছে ককলিয়া থাকবে, এবং দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ বা ভেস্টিবুলার অ্যাপারেটাস থাকবে, কেমন। তাহলে অন্তকোণে কাজ কি হবে, এদের ভারসাম্য রক্ষা করবে, ভারসাম্য রক্ষাকারী অঙ্গ বা ভেস্টিবুলার অ্যাপারেটাস থাকবে। এটা আসলে আমি এখানে যাচ্ছি না, এটা আমাদের এখানে পড়ার পার্ট না। তাহলে বললাম যে আমরা বহিকর্ণে পাবো পেনা, মধ্যকর্ণে তিনটা ক্ষুদ্রাস্থি পাবো, ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। আর একটা জিনিস মনে রাখবো, এই যে স্ট্যাপিস, এটার একটা স্পেশালিটি আছে। স্ট্যাপিস নামক যে অস্থিটা রয়েছে, সেটা হচ্ছে কি আমাদের মানব দেহের, হ্যাঁ, মানব দেহের ক্ষেত্রে স্ট্যাপিস হচ্ছে সবচেয়ে ছোট অস্থি, ওকে। একটু জাস্ট এক্সট্রা জেনে রাখো, স্ট্যাপিস হচ্ছে মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, কেমন, মানবদেহের সবচাইতে ক্ষুদ্র অস্থি হচ্ছে স্ট্যাপিস, ওকে। ক্ষুদ্র অস্থি হচ্ছে স্ট্যাপিস, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি কি বললাম, যে কানের ক্ষেত্রে বহিকর্ণে পিনা থাকবে, মধ্যকর্ণে তিনটা ক্ষুদ্রাস্থি থাকবে, একটা হচ্ছে ম্যালিয়াস, তারপর হচ্ছে স্ট্যাপিস, ইনকাস, তারপর হচ্ছে স্ট্যাপিস। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা কি বৈশিষ্ট্য পাবো, দেখো আমরা যদি পরবর্তী ফিগারটা দেখি, একটা মানুষের খুলির ক্ষেত্রে আমরা একটা ফিগার দিয়ে রেখেছি, কেমন, একটা খুলির একটা পার্শ্বীয় ভাবে, মানে পাশ থেকে একটা ছবি এবং উল্টিয়ে নিচ থেকে একটা ছবি আমরা দিয়ে রেখেছি। তো এখানে যদি আমি একটু দেখি, দেখো তো ছবিতে কি পাচ্ছ, ছবিটা হচ্ছে একটা মানুষের করটিকার ছবি, তাই না।
আমরা অলরেডি জানি যে আমাদের যে অর্থাৎ আমরা যে ভার্টিব্রাটা উপপর্বের যে প্রাণী বা আমরা যারা ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী তাদের ক্ষেত্রে কি থাকে, তাদের যে মস্তিষ্কটা থাকে সেটা ক্রেনিয়াম বা মাথার খুলির ভিতরে কি থাকে, সংরক্ষিত থাকে বা সুরক্ষিত থাকে। তাহলে এই যে ছবিটা সেটা আসলে কিসের ছবি, স্কাল, হ্যাঁ স্কাল বা মাথার খুলি, কেমন মাথার খুলি, যেটা একটা নাম কি ক্রেনিয়াম, মাথার খুলি, বা এটাকে বলা হয় একটা নাম কি, একটা নাম হচ্ছে ক্রেনিয়াম, ক্রেনিয়া ক্রেনিয়াম। ওকে, তো আমরা কি বলতেছি যে এই যে মাথার খুলি যে রয়েছে, আমাদের মাথার খুলিতে আসলে প্রায় 29 রকমের হাড় পাওয়া যায় বা 29 ধরনের অস্থি থাকে, 29টি অস্থি থাকে বলা যায়। তো এই 29টি অস্থি নিয়ে আমরা যখন চলন অঙ্গচলন অধ্যায়টা পড়বো তখন ডিটেলসে পড়বো, এখন আপাতত যাচ্ছি না। এই 29টি অস্থির ভিতরে মনে রাখবা আমাদের মুখমণ্ডলে থাকে 14টা অস্থি এবং মাথার খুলি গঠনে অংশগ্রহণ করে বেসিক্যালি 8টা অস্থি, কেমন। তো তার ভিতরে সবার পিছনের দিকে যেখানে আমাদের ঘাড় এবং মাথাটা সংযুক্ত হয় সেখানে একটা অস্থি থাকে, সেটাকে বলা হচ্ছে অক্সিপিটাল অস্থি। এই যে দেখো, এই যে এই কমলা কালার যে অস্থিটা রয়েছে সেটাকে বলা হয় কি, অক্সিপিটাল অস্থি। হ্যাঁ, অক্সিপিটাল অস্থি। কি বলবো এটাকে ভাইয়া, অক্সিপিটাল, অক্সিপিটাল অস্থি, কেমন, অক্সিপিটাল অস্থি। ওকে, তো তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছো বা আমরা যখন অ্যামফিবিয়া, যখন র্যাপটালিয়া বা যখন অ্যাভিস পড়েছো তখন আমরা বলেছি অক্সিপিটাল কন্ড্রেল নামে একটা টার্ম পেয়েছিলাম, মনে আছে, অক্সিপিটাল কন্ড্রেল। ওকে, তো আমাদের ক্ষেত্রে দেখো এই যে অক্সিপিটাল অস্থি রয়েছে, এই অক্সিপিটাল অস্থিতে দুইটা প্রবর্ধন রয়েছে যেটাকে আমরা বলি অক্সিপিটাল কন্ড্রাইল। কি বলবো ভাইয়া, এই দেখো অক্সিপিটাল কন্ড্রাইল, কেমন, অক্সিপিটাল কন্ড্রাইল, অক্সিপিটাল অস্থির দুইটা প্রবর্ধন রয়েছে, অক্সিপিটাল কন্ড্রাইল। এই অক্সিপিটাল কন্ড্রাইলের মাধ্যমে কি হয় বলতো, আমাদের এই যে মাথার খুলিটা আমাদের মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে, কেমন, খুব সহজভাবে বললে এভাবে বুঝে রাখো যে অক্সিপিটাল কন্ডাইলের মাধ্যমে মাথার খুলিটা মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। তাহলে যখন আমরা অ্যাভিস বা যখন আমরা র্যাপটাইলে যখন আমরা এই পড়েছি, অ্যাভিস বা র্যাপটাইলিয়া পড়েছি, তখন আমরা কি বলেছিলাম যে অ্যাভিস এবং র্যাপটাইলিয়াদের অক্সিপিটাল অস্থিতে কয়টা কন্ডাইল থাকে, একটা কন্ডাইল থাকে। তাহলে সেক্ষেত্রে কি বলছিলাম আমরা, অক্সিপিটাল কন্ডাইলের সংখ্যা তাদের একটি। বাট এই যে মাম্মালিয়া শ্রেণীর যে প্রাণীরা রয়েছে এদের দুইটি অক্সিপিটাল কন্ডাইল থাকে, কেমন। তাহলে এই যে অক্সিপিটাল কন্ডাইল কয়টা থাকবে, দুইটা থাকবে। দেখো তো দুইটা পেয়েছো কিনা, আমি এই যে লাল কালি দিয়ে একটু চিহ্নিত করে দিয়েছি, তারপর দেখো আমি আবার নীল দিয়ে এঁকে দিচ্ছি। এই যে একটা অক্সিপিটাল কন্ডাইল, এই যে একটা অক্সিপিটাল কন্ডাইল, হ্যাঁ। আর এই চিত্রটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে, এই যে একটা অক্সিপিটাল কন্ডাইল, এই যে আরেকটা অক্সিপিটাল কন্ডাইল, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কি বলবো যে দুইটি অক্সিপিটাল কন্ডাইলের মাধ্যমে, হ্যাঁ আমরা বলতে পারি যে, ধরো আমি কালারটা চেঞ্জ করে নেই, দুটি অক্সিপিটাল কন্ডাইলের মাধ্যমে, দুটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা কি হয় বলতো, হ্যাঁ দুইটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা করটি করটি বা মাথার খুলি, হ্যাঁ করটি বা আমরা সহজ বাংলায় বলবো মাথার খুলি, করটি বা মাথার খুলি কি হয় বলতো, দুটো অক্সিপিটাল কন্ডাইল দ্বারা করটি বা মাথার খুলি কার সাথে যুক্ত থাকে, মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে, কেমন, মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। ওকে, মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে, বুঝতে পারছি। অক্সিপিটাল কন্ডাইল কি, অক্সিপিটাল কন্ডাইল স্তন্যপায়ী বা মামালিয়াতে কয়টা থাকে এবং এর কাজ কি, আশা করি বুঝে গেছি, কেমন, মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। ওকে, আচ্ছা, তাহলে অক্সিপিটাল কন্ডাইলের পরে আমরা দেখি পরবর্তী আমাদের আর একটা কি স্পেশালিটি রয়েছে এই মামালি বা স্তন্যপায়ী প্রাণী ক্ষেত্রে। দেখো স্তন্যপায়ী প্রাণী ক্ষেত্রে কি থাকবে, একটা উন্নত স্নায়ুতন্ত্র থাকবে। অবশ্যই আমরা প্রথম থেকে পড়ে এসেছিলাম যে আমরা যখনই একটা পর্ব বা যখনই একটা উপপর্ব বা যখন একটা শ্রেণী পড়ব আমরা কি বলেছিলাম, সর্বদা আমরা অনুন্নত বৈশিষ্ট্য থেকে উন্নত বৈশিষ্ট্যের দিকে যাব। একটা অনুন্নত পর্ব যদি থাকে তো সেটাকে আমরা প্রথমে পড়বো, তারপর সেটাতে কিভাবে একটা উন্নত পর্ব ডেভেলপ করলো সেটা আমরা ক্রমান্বয়ে পড়বো। তাহলে আমাদের মস্তিষ্কের বিকাশ কিন্তু আসলে সেই যে কি বলতে পারি আমরা, যে সেই অ্যানিলিডা অ্যাকানোডার্মাটা পর্বে ছিল, তারপরে কর্ডাটার যে আরেকটু উন্নত মস্তিষ্ক পেল, এবং সর্বশেষ কর্ডাটা পর্বের ভার্টেব্রাটা উপপর্বের ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের বা অধিক শ্রেণীর মাম্মালিয়া শ্রেণীতে এসে বা স্তন্যপায়ী শ্রেণীতে এসে মস্তিষ্ক তার পূর্ণ বিকশিত রূপ পেয়েছে, বা সবচেয়ে বেশি বিকশিত মস্তিষ্ক হচ্ছে এই মাম্মালিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি এখানে, দেখো তো যে প্রথমে আমরা বলবো যে স্নায়ুতন্ত্র খুবই সুগঠিত, এদের স্নায়ুতন্ত্র কি থাকবে, স্নায়ুতন্ত্র খুবই সুগঠিত থাকবে, স্নায়ুতন্ত্র খুবই, হ্যাঁ খুবই সুগঠিত থাকবে, কেমন, সুগঠিত
থাকবে। আচ্ছা, এদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র খুবই সুগঠিত থাকবে। তারপরে কি থাকবে বলতো? স্নায়ুতন্ত্রের যে স্নায়ুতন্ত্রে আমরা জানি যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা পার্ট থাকে, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বড় ভবিষ্যতে। একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। কেমন? তাহলে এক্ষেত্রে কি বলবো যে এদের স্নায়ুতন্ত্র খুবই সুগঠিত থাকে এবং মস্তিষ্ক হচ্ছে কয়েকটা খণ্ডে বিভক্ত থাকে। মস্তিষ্ক আসলে 3টা খণ্ডে বিভক্ত থাকে। আমরা এগুলোকে বলতে পারি যে একটাকে বলে অগ্র মস্তিষ্ক, একটাকে বলে মধ্য মস্তিষ্ক, একটাকে বলে পশ্চাৎ মস্তিষ্ক। তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে যখন আমরা অষ্টম অধ্যায়টা পড়বো তখন আমরা ডিটেলসে যাবো। এখন আপাতত যতটুকু দরকার সেটা বলি। স্নায়ুতন্ত্র খুবই সুগঠিত থাকবে এবং মস্তিষ্কের, এদের যে মস্তিষ্ক থাকবে সেই মস্তিষ্কের, দেখো মস্তিষ্কের এই যে পার্টটা, হ্যাঁ এই যে পার্টটা দেখতে পাচ্ছ না, এই যে পার্টটা, এটা হয়তো নামটা তোমরা জানো, এই পার্টটাকে বলা হয় সেরেব্রাম। সেরেব্রাম। এই সেরেব্রামটা আবার 2টা খণ্ডে বিভক্ত থাকে। সেজন্য এটাকে বলা হয়, প্রত্যেকটা খণ্ডকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। হেমি মানে অর্ধেক, স্ফিয়ার মানে গোলক। ওকে, তাহলে কি বলবো? মস্তিষ্কের সেরেব্রাম 2টা খণ্ডে বিভক্ত থাকে, সেজন্য আমরা এটাকে বলতেছি সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেরেব্রাল হেমিস্ফিয়ারটা কি থাকবে? খুবই সুগঠিত থাকবে। ওকে, তাহলে মস্তিষ্কের আমরা কি বলবো? মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেরেব্রাল হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ারটা কি হবে? মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ার খুবই সুগঠিত, খুবই সুগঠিত, সুগঠিত থাকবে। ওকে, সুগঠিত থাকবে। আচ্ছা, সুগঠিত থাকবে ও আকারে বড় হবে। ও আকারে কি হবে? আকারে বড় হবে। আকারে বড় হবে। অর্থাৎ মস্তিষ্কের অন্য খণ্ডের তুলনায় এই সেরেব্রাল হেমিস্ফিয়ার আকারটা কি হবে? বড় হবে। এখন বলতে পারি তাহলে আমরা এটাকে সেরিব্রাল হেমিস্ফিয়ার কেন বললাম? আমি কিন্তু অলরেডি ব্যাখ্যাটা দিয়েছি যে সেরেব্রাল কথাটা আসছে সেরেব্রাম থেকে। সেরেব্রাম মানে হচ্ছে মানে এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের একটা বড় পার্ট, হ্যাঁ, এবং এটা হচ্ছে 2টা পার্টে বিভক্ত থাকে, 2টা খণ্ডে বিভক্ত থাকে, সম্পূর্ণটা একটা গোলকের মতো। গোলকের ইংলিশ হচ্ছে স্ফিয়ার। তাহলে সম্পূর্ণ একটা স্ফিয়ার বা গোলক আকৃতির, তার অর্ধেকটা আমরা বলেছি, অর্ধেকটা কি? হেমিস্ফিয়ার। কেমন? তাহলে মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ার যে পার্টটা রয়েছে সেটা কি হবে? সেরেব্রাল হেমিস্ফিয়ার পার্টটা হচ্ছে খুবই সুগঠিত থাকবে এবং আকারে বড় হবে। এবং মস্তিষ্ক থেকে কিছু স্নায়ু বের হবে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলো বলবো হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, বা আমরা একটু যদি করে বলতে চাই যে বলবো হচ্ছে করোটিক স্নায়ু। হ্যাঁ, তো দেখো আমি আগে বলেছি যে আমাদের আসলে স্নায়ুতন্ত্রটা কি কি জিনিস নিয়ে তৈরি? 2টা জিনিস নিয়ে, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। কেমন? তো স্নায়ুতন্ত্রটা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নামক যে আমাদের কেন্দ্রীয় ভাবে যে গঠিত, তার কি করতে হবে? তাকে তাকে সারা দেহ হচ্ছে সাপ্লাই দিতে হবে, স্নায়বিক সাপ্লাই দিতে হবে। স্নায়বিক উদ্দীপনা সঞ্চালনের জন্য সুগঠিত হতে হবে বা গঠন এমন একটা স্ট্রাকচার থাকতে হবে। তো সেক্ষেত্রে কি থাকবে? যে আমাদের মস্তিষ্ক রয়েছে, এই মস্তিষ্ক বা আমাদের মাথার করোটির ভিতরে যে আমাদের স্নায়ুতন্ত্রের যে পার্টটা রয়েছে, সেখান থেকে কিছু স্নায়ু বের হবে, স্নায়ু গুচ্ছ বের হবে। কেমন? তো যেহেতু এটা করোটি থেকে বের হচ্ছে, তো এক্ষেত্রে এগুলোকে আমরা নাম দেব করোটিক স্নায়ু। আর কিছু বের হবে আমাদের সুষুম্না কাণ্ড থেকে, সেগুলোকে বলবো হচ্ছে আমরা সুষুম্না স্নায়ু। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা কি বলবো? আমাদের ক্ষেত্রে করোটিক স্নায়ু থাকবে, তাহলে যেহেতু আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, দুই পাশে সাপ্লাই দিতে হবে, তাহলে করোটিক স্নায়ু থাকবে কত জোড়া? 12 জোড়া। কেমন? তাহলে কি বলবো? 12 জোড়া, 12 জোড়া করোটিক স্নায়ু বিদ্যমান থাকবে। ওকে, 12 জোড়া কি থাকবে? করোটিক স্নায়ু বিদ্যমান থাকবে। হ্যাঁ, 12 জোড়া করোটিক স্নায়ু বিদ্যমান থাকবে। বুঝতে পারছি 12 জোড়া করোটিক স্নায়ু ব্যাপারটা? ওকে, আর যদি বলি আমরা মানুষের ক্ষেত্রে যদি বলি, তাহলে সুষুম্না স্নায়ু কতগুলো থাকবে বলো তো? সুষুম্না স্নায়ু থাকবে হচ্ছে 31 জোড়া। টোটাল আমাদের স্নায়ু থাকবে হচ্ছে 43 জোড়া, 12 জোড়া কর্টিক স্নায়ু আর 31 জোড়া থাকবে সুষুম্না স্নায়ু, যেটা নিয়ে আমরা আসলে অষ্টম অধ্যায় অর্থাৎ মানব স্নায়ুতন্ত্র যখন পড়বো তখন ডিটেলসে যাব। এখন আপাতত এটুকু জেনে রাখো যে মাম্মালিয়া শ্রেণীর প্রাণীদের দেহে মস্তিষ্ক থেকে 12 জোড়া কর্টিক স্নায়ু বের হবে। ওকে, করোটিক স্নায়ু কেন বলতেছে এটা? কারণ মস্তিষ্ক করোটির ভিতরে থাকে এবং করোটি থেকে স্নায়ুগুলো বের হয়ে আশেপাশে আমাদের ঘাড়, মুখ বা আমাদের ঊর্ধ্বভাগের দিকে, কাঁধের দিকে সাপ্লাই দিচ্ছে। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বলতেছি করোটিক স্নায়ু। তাহলে এদের দেহে 12 এই মাম্মালিয়ার ক্ষেত্রে কি থাকবে? 12 জোড়া করোটিক স্নায়ু বিদ্যমান থাকবে। বুঝে গেছে? আচ্ছা, এখন এই যে 12 জোড়া করোটিক স্নায়ু, এটা নিয়ে আসলে আমাদের কত বেশি পড়তে হবে সেটা অষ্টম অধ্যায়ে আমরা পেয়ে যাবো। আমরা যখন স্নায়ুতন্ত্র পড়বো তখন ডিটেলসে পাবো। এই 12 জোড়া করোটিক স্নায়ুর 1 থেকে 12 পর্যন্ত নাম্বারিং করা হয়েছে, নামকরণ করা হয়েছে। সেই নামটা আসলে তাদের কাজের ভিত্তিতে করা হয়েছে। কেমন? বা তাদের কাজের ভিত্তিতে করা হয়েছে। তো আমরা যখন সেটা পড়বো তখন ডিটেলসে যাব, প্রত্যেকটা নাম
একটা ধরো তোমার 5 নম্বর কর্টিক স্নায়ুর নাম কি, 2 নম্বর কর্টিক স্নায়ুর নাম কি, 12 নম্বর কর্টিক স্নায়ুর নাম কি, সে নাম সহ আমরা কিন্তু পড়তে হবে, আমরা তখন জানবো। কেমন? যদি আমি এখন একটু ধারণা দেওয়ার চেষ্টা করি কর্টিক স্নায়ুগুলোর নাম কি হতে পারে। 1 নম্বরটা কি ভাইয়া? 1 নম্বর হচ্ছে অলফ্যাক্টরি, 2 নম্বরটা অপটিক, 3 নম্বরটা হচ্ছে কি অকুলোমোটর, 4 নম্বরটা হচ্ছে ট্রক্লিয়ার, 5 নম্বরটা ট্রাইজেমিনাল। এইভাবে আস্তে আস্তে আমাদের 12টা কর্টিক স্নায়ু রয়েছে। হ্যাঁ, 12টা কর্টিক স্নায়ু রয়েছে। তো 12তম কর্টিক স্নায়ু নাম হচ্ছে হাইপোগ্লোসাল, যেগুলো তোমরা এই যে যে ফিগারটা দিয়েছি এই ফিগারে হচ্ছে খুব ভালোভাবে আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে যদি এই ফিগারটা বুঝতে না পারো আমাকে গ্রুপে জানিও, আমি হচ্ছে আরেকটা সুন্দর ফিগার দিয়ে দিব। দেখো এটাই যে আমি লেখাটা মুছে দিচ্ছি, এখন আশা করি বুঝতে পারছো যে আমাদের 12 জোড়া কর্টিক স্নায়ু রয়েছে। ওকে, আচ্ছা। তারপরে দেখো আমরা স্নায়ুতন্ত্র বললাম, তারপরে আমরা একটু কি বলতে পারি, আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে অবশ্যই বলবো। কেমন? তাহলে কি বলবো, যেহেতু এরা হচ্ছে আমাদের যে সর্বোন্নত একটা শ্রেণীর প্রাণী, তাহলে এদের স্নায়ুতন্ত্র যেমন উন্নত থাকবে, পাশাপাশি এদের রক্ত সংবহন তন্ত্রটা খুবই উন্নত থাকবে। কেমন? তাহলে আমরা এখান থেকে কি বলবো, বলবো যে উন্নত রক্ত সংবহন তন্ত্র থাকবে। ওকে, উন্নত রক্ত সংবহন তন্ত্র থাকবে, বহন তন্ত্র বিদ্যমান থাকবে। ওকে, উন্নত রক্ত সংবহন তন্ত্র বিদ্যমান থাকবে। আচ্ছা, তো উন্নত রক্ত সংবহন তন্ত্র বিদ্যমান থাকবে। এখন বলতো এদের রক্ত সংবহন তন্ত্রের প্রকৃতি কেমন হবে? সেটা উন্নত রক্ত সংবহন তন্ত্র, বাট এর প্রকৃতিটা কেমন হবে? প্রকৃতি হবে বদ্ধ। কেমন? তাহলে উন্নত রক্ত সংবহন তন্ত্র বিদ্যমান থাকবে এবং রক্ত সংবহন তন্ত্রটা কেমন হবে? রক্ত সংবহন তন্ত্রটা হবে বদ্ধ প্রকৃতির। হ্যাঁ, রক্ত সংবহনটা হবে বদ্ধ প্রকৃতির। রক্ত সংবহন হবে কোন প্রকৃতির ভাইয়া? বদ্ধ প্রকৃতির। এখন আমাকে বলো তো ভাইয়া, বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র বলতে আমরা আসলে কি বুঝি? বদ্ধ প্রকৃতির। আচ্ছা, বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র বলতে বুঝি যে যে রক্ত সংবহন তন্ত্রে কি হবে, রক্ত হৃৎপিণ্ড এবং রক্তনালীর ভিতরে সীমাবদ্ধ থাকবে, কোনো দেহ গহ্বরে উন্মুক্ত হবে না। তার মানে দেখো, তুমি বাম পাশে যে ফিগারটা দিয়েছি সেটা দেখো, এটা যদি একটা হৃৎপিণ্ড হয়, এই হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্তটা আমাদের ধমনী পথে গমন করছে, যেটা আমরা লাল রক্ত হিসেবে দেখাচ্ছি ধমনী, এবং পরবর্তীতে সেটা কোষিক জালিকা তৈরি করার মাধ্যমে আবার শিরা পথে হৃৎপিণ্ডে ফেরত আসতেছে। কেমন? তার মানে এই যে টোটাল একটা সার্কুলেশন হচ্ছে, এখানে রক্ত কিন্তু কখনোই রক্তনালীর বাহিরে বের হচ্ছে না। সেজন্য আমরা এটাকে বলতেছি বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র। তাহলে বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র বলার কারণ কি? যে রক্ত কি হবে, রক্ত হৃৎপিণ্ড, হ্যাঁ, রক্ত হৃৎপিণ্ড ও রক্তনালীতে সীমাবদ্ধ থাকবে। কেমন? রক্ত হৃৎপিণ্ড ও রক্তনালীতে সীমাবদ্ধ থাকবে। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। তারপরে যদি আমরা বলি যে রক্ত সংবন্ধনটা আর কি পাবো বলতো, রক্ত সংবন্ধনটা আর কি পাবো? আচ্ছা, পরবর্তীতে আমরা বলতে পারি যে এদের হৃৎপিণ্ডের স্ট্রাকচার নিয়ে আমরা বলতে পারি। হৃৎপিণ্ডটা কেমন হবে বলতো? আমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছে তারা অলরেডি জানো যে মাম্মালিয়া বা স্তন্যপায়ী শ্রেণীতে হৃৎপিণ্ডের গঠনটা কেমন হয়? হৃৎপিণ্ড হয় 4 প্রকোষ্ঠী। হ্যাঁ, তাহলে হৃৎপিণ্ড হবে 4 প্রকোষ্ঠী। তাহলে 4 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড পাওয়া যাবে। ওকে, 4 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড বিদ্যমান, 4 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড থাকবে, হৃৎপিণ্ড থাকবে। কেমন? 4 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড থাকবে। তাহলে 4 প্রকোষ্ঠী হৃৎপিণ্ডের স্ট্রাকচারটা কেমন হবে বলতো? আমরা যদি জেনারেলাইজড একটা ফিগার চিন্তা করি, তাহলে উপরে দুইটা কি হবে? উপরে দুইটা হবে অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর নিচে দুইটা হবে ভেন্ট্রিকল বা নিলয়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে 4 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড থাকবে, উপরে দুইটা অ্যাট্রিয়াম এবং নিচে দুইটা হবে ভেন্ট্রিকল বা নিলয়। তারপর আমরা কি বলবো বলতো? 4 প্রকোষ্ঠী হৃৎপিণ্ডের পাশাপাশি আমরা এখান থেকে বলতে পারি যে এদের কি হবে, দ্বিচক্রী সংবহন তন্ত্র দেখা যাবে। কেমন? দ্বিচক্রী সংবহন বিদ্যমান থাকবে। হ্যাঁ, দ্বিচক্রী সংবহন বিদ্যমান থাকবে। আচ্ছা, এখন আমাকে বুঝাও তো দ্বিচক্রী সংবহন মানে কি? দ্বিচক্রী সংবহন মানে হচ্ছে এই হৃদচক্রে একটা পার্ট অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাবে বা বহন করবে, আরেকটা পার্ট কার্বন অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে। তাহলে যখন সার্কুলেশনটা হবে তখন একই সাথে অক্সিজেন সমৃদ্ধ রক্ত একটা পার্ট দিয়ে যাবে, একই সাথে কার্বন সমৃদ্ধ রক্ত একটা পার্ট দিয়ে যাবে এবং ফিরে আসবে। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে কি? এটাকে বলবো হচ্ছে দ্বিচক্রী সংবহন। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আমরা কি বলতে পারি বলতো? তারপরে যেহেতু আমরা দ্বিচক্রী সংবহন বললাম, রক্তের কথায় চলে আসলো, তাহলে আমরা এক্ষেত্রে বলবো যে এদের রক্তে কি থাকবে বলতো? রক্তে রক্তে কি থাকবে? রক্তে হিমোগ্লোবিন বিদ্যমান থাকবে। কেমন? রক্তে হিমোগ্লোবিন বিদ্যমান থাকবে। রক্তে হিমোগ্লোবিন থাকবে। হিমোগ্লোবিনটা কোথায় থাকবে বলতো? হিমোগ্লোবিন থাকবে
রক্তে হিমোগ্লোবিন থাকবে। হিমোগ্লোবিনটা কোন রক্তকোষে থাকবে? হিমোগ্লোবিনটা থাকবে হচ্ছে লোহিত রক্তকণিকায়, লোহিত রক্তকণিকায়, লোহিত রক্তকণিকায়। তাহলে লোহিত রক্তকণিকায় এদের হিমোগ্লোবিন বিদ্যমান থাকবে। ওকে, এখন হিমোগ্লোবিন জিনিসটা কি? এটা হয়তো তোমরা অলরেডি জানো, হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের শ্বাসরঞ্জক। কেমন? হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের শ্বাসরঞ্জক। এটা আসলে কোন একটা সময় খুব ডিটেইলসে আলোচনা করব যখন আমরা পঞ্চম অধ্যায়টা পড়বো। আচ্ছা, তাহলে বললাম যে রক্তে হিমোগ্লোবিন থাকবে। আচ্ছা, কোথায় থাকবে? লোহিত রক্তকণিকায় বা আরবিসি তে। আচ্ছা, পরে আমরা কি বলবো বলতো? এদের যে লোহিত রক্তকণিকার কথা বললাম না, এখান থেকে আরেকটা কথা চলে আসে যে এদের পরিণত লোহিত রক্তকণিকা হবে নিউক্লিয়াস বিহীন। একটু মনে রাখবা, এদের কি হবে? পরিণত লোহিত রক্তকণিকা বা আরবিসি, যেটা রেড ব্লাড কর্পাসেল, সেটা হবে নিউক্লিয়াস বিহীন পরিণত লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা বলতে পারি আরবিসি। সেটা কেমন হবে? সেটা হবে নিউক্লিয়াস বিহীন। অবশ্যই পরিণত বলেছি, কেমন? পরিণত বলেছি, তাই এটাকে বলবো হচ্ছে আমরা নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন। বুঝাতে পেরেছি পরিণত লোহিত রক্তকণিকা কেমন হবে? হবে নিউক্লিয়াস বিহীন। ওকে, আচ্ছা, তারপরে দেখো তো আমরা কি পেতে পারি? আর আর এদের পেতে পারি যে এদের রক্তনালীতে, রক্তনালীটা কয় ধরনের হবে? রক্তনালী হবে 3 ধরনের। হ্যাঁ, তাহলে কি বলবো আমরা? 3 ধরনের রক্তনালী থাকবে। তাহলে রক্তনালীটা কেমন হবে? রক্তনালী হবে 3 ধরনের। রক্তনালী হবে 3 ধরনের। কি কি তাহলে হবে রক্তনালী হিসেবে? কি পাবো আমরা? এক নাম্বার পাবো হচ্ছে ধমনী, তারপরে কি পাবো? ধমনীর পরে পাবো হচ্ছে আমরা, দেন পাবো হচ্ছে কৈশিক জালিকা। আচ্ছা, ধমনী, দেন আমরা শিরা লিখে দিই, শিরা, এবং 3 নম্বরে পাবো, আর পাবো কি? আর পাবো হচ্ছে কৈশিক জালিকা। কেমন? কৈশিক জালিকা। তো ধমনী কি, শিরা কি, কৈশিক জালিকা কি, এগুলো আমরা রক্ত অধ্যায়ে পড়বো। যদিও জানার জন্য আমি একটু টাচ দিয়ে রাখি যে ধমনী হচ্ছে যে সকল রক্তনালী হৃৎপিণ্ড থেকে তৈরি হবে সেগুলোকে বলবো ধমনী। যে সকল রক্তনালী হৃৎপিণ্ডে আসে শেষ হবে সেগুলোকে বলবো শিরা। এবং এই যে দেখো, এই যে একটা ফিগার জালিকার মতো একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে না? অর্থাৎ যে সকল রক্তনালী কি করবে? ধমনী এবং শিরার মাঝে সংযোগ স্থাপন করবে, জালিকা আকারে বিস্তৃত হবে, সেটাকে বলবো কৈশিক জালিকা বা ক্যাপিলারি। বুঝতে পেরেছি? তো এই ছিল মোটামুটি ম্যামেলিয়া শ্রেণীর যে নিয়ে কথাবার্তা, আমাদের ম্যামেলিয়া শ্রেণীর হচ্ছে রক্ত নিয়ে কথাবার্তা, রক্ত সংবন্ধ নিয়ে কথাবার্তা। তাছাড়া কি থাকবে বলতো? তাছাড়া এদের ক্ষেত্রে উন্নত পরিপাকতন্ত্র থাকবে। কেমন? আমি দেখো ডান পাশে একটা ফিগার দিয়ে রেখেছি, ডান পাশে একটা মানুষের ফিগার দেওয়া আছে। এখানে কি কি আছে দেখো তো? এই যে মুখ গহ্বর থেকে শুরু করে, হ্যাঁ, মুখ গহ্বর থেকে শুরু করে সমস্ত কিছুর কথা বলা হয়েছে। এই যে দেখো, এক্ষেত্রে লিভার রয়েছে, তারপর দুটো ফুসফুস রয়েছে, মাঝখানে হৃৎপিণ্ড রয়েছে, তারপরে আমাদের পাকস্থলী রয়েছে, ক্ষুদ্রান্ত রয়েছে, বৃহদন্ত্র রয়েছে, তাই না? তাহলে আমরা এখানে কি বলবো? আমরা আরেকটা পয়েন্টে বলে দিব যে এদের ক্ষেত্রে কি পাওয়া যাবে? এদের ক্ষেত্রে আমরা আমরা কি পাবো? উন্নত, হ্যাঁ, উন্নত পরিপাকতন্ত্র পাবো, পরিপাকতন্ত্র পাবো। ওকে, উন্নত পরিপাকতন্ত্র পাবো। ওকে, উন্নত পরিপাকতন্ত্র পাওয়া যাবে, পাওয়া যাবে। তারপর আর কি পাওয়া যাবে এই মাম্মালিয়া শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে? মাম্মালিয়া শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখো উন্নত পরিপাকতন্ত্র ছাড়াও এদের ক্ষেত্রে কি পাবো? শ্বসনতন্ত্র পাবো। তাহলে শ্বসনতন্ত্র কেমন থাকবে? উন্নত থাকবে। তাহলে উন্নত বা সুগঠিত শ্বসনতন্ত্র থাকবে, হ্যাঁ, বা সুগঠিত, সুগঠিত কি থাকবে? শ্বসনতন্ত্র থাকবে, তাই না? শ্বসনতন্ত্র থাকবে। এখন বলো তো, তাহলে এদের শ্বসন অঙ্গ হিসেবে কি থাকবে? শ্বসন অঙ্গ হিসেবে কি থাকবে? শ্বসন অঙ্গ হিসেবে থাকবে হচ্ছে, শ্বসন অঙ্গ হিসেবে থাকবে, শ্বসন অঙ্গ হিসেবে কি থাকবে ভাই এদের? শ্বসন অঙ্গ হিসেবে থাকবে হচ্ছে ফুসফুস। বুঝতে পারছি? শ্বসন অঙ্গ হিসেবে থাকবে হচ্ছে ফুসফুস। তবে মাম্মালিয়া শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে দুইটা ব্যতিক্রম রয়েছে যাদের শ্বসন অঙ্গ হিসেবে আসলে ফুলকা পাওয়া যাবে। কি কি বলতো? একটা হচ্ছে তিমি, আর একটা হচ্ছে ডলফিন। কেমন? এরা আসলে মাম্মালিয়া শ্রেণীর প্রাণী, বাট এদের শ্বসন অঙ্গ হিসেবে কি থাকবে? ফুলকা থাকবে, যেহেতু এরা জলজ প্রাণী। ওকে, যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো তাহলে এই ছিল মোটামুটি আমাদের মাম্মালিয়া শ্রেণীর বেসিক কথাবার্তা। হ্যাঁ, আশা করি তোমরা এতক্ষণ যে মাম্মালিয়া শ্রেণীটা পড়ালাম এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তারপরে যদি সমস্যা থাকে তো সেটা তো আমাকে অবশ্যই গ্রুপে পোস্টের মাধ্যমে জানিয়ে দিবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। কেমন? আচ্ছা, ও তারপরে আরেকটা কথা, মাম্মালিয়া শ্রেণীর প্রাণীরা আসলে যদি বলি যে কেমন হবে, এদের হচ্ছে কি থাকবে? উন্নত জননতন্ত্র থাকবে, তাই না? উন্নত জননতন্ত্র থাকবে, এবং এরা কি করবে? এরা হচ্ছে, এরা প্রায় প্রতিটি সদস্য, হ্যাঁ, প্রায় প্রতিটি সদস্য, প্রতিটি, টেক্সটে ইনফরমেশন হিসেবে লিখে রাখো, প্রতিটি সদস্য কি করবে? ওই সদস্য হচ্ছে সন্তান প্রসব করবে। কেমন? নবজাতক প্রসব করবে। ওকে, নবজাতক প্রসব করবে, প্রসব করবে বা সন্তান প্রসব করবে সরাসরি। ওকে,
ব্যতিক্রম রয়েছে, কি ব্যতিক্রম? ব্যতিক্রম হিসেবে রয়েছে হচ্ছে চন্তুতে প্লাটিপ্লাস। হ্যাঁ, ব্যতিক্রম আছে কি? প্লাটিপাস। চন্তুতে প্লাটিপাস, চন্তুতে প্লাটিপাস। ওকে, এটা নিয়ে আমরা একটু পরে পড়বো। ওকে, আর নিষেকটা কেমন হবে বলতো? নিষেকটা হবে কি? নিষেকটা হবে অন্তনিষেক। হ্যাঁ, যেহেতু এদের হচ্ছে তোমার পুরুষ দেহে হচ্ছে শক্তিশালী কি থাকবে? পুরুষ দেহে শক্তিশালী বা সক্রিয় জননাঙ্গ থাকবে। ওকে, তাহলে এদের ক্ষেত্রে কি হবে? অন্তনিষেক হবে। বুঝতে পারছি? এদের ক্ষেত্রে অন্তনিষেক হবে, অর্থাৎ পুরুষ প্রাণী স্ত্রী দেহের ভিতরে শুক্রাণু আম, শুক্রাণু প্রবেশ করালে স্ত্রীদের ভিতরে তাদের ডিম্বাণুটা নিষেক প্রক্রিয়া জাইগোট তৈরি করে আলটিমেটলি ভ্রূণ তৈরি করবে। তো বুঝতে পারছি? আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের মাম্মালিয়া শ্রেণী নিয়ে বিস্তারিত। আসলে এর চেয়ে ডিটেলস আর কিভাবে পড়ানো যায়, এর চেয়ে ডিটেলস আর হয় না মাম্মালিয়া শ্রেণী নিয়ে। কেমন? আচ্ছা, তো যারা এ পর্যন্ত ছিল আশা করি বুঝে গেছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, তো আমরা মাম্মালিয়া শ্রেণী নিয়ে পড়লাম। এখন হচ্ছে দেখো মাম্মালিয়া শ্রেণীতে আরেকটু ব্যতিক্রম, আরেকটু ডিপলি যদি আমরা একটু পড়ি, যে দেখো মাম্মালিয়া শ্রেণী আমরা যদি এক্সাম্পল গুলো আগে একটু দেখে নিই, এক্সাম্পল গুলো দেখে নিই যে মাম্মালিয়া শ্রেণী বেসিক এক্সাম্পল হিসেবে আমরা কি কি পাবো। বেসিক এক্সাম্পল হিসেবে প্রথমে দেখো তো একটা জিনিস এঁকে রেখেছি, একটা চিত্র দিয়ে রেখেছি। এটা কিসের চিত্র? হয়তো বা দেখে বুঝতে পারছি, এটা হচ্ছে ডলফিন, তাই না? এটা হচ্ছে কি? ডলফিন। ওকে, ডলফিন। তাহলে এই ডলফিন হচ্ছে মাম্মালিয়া শ্রেণীর সদস্য। দেখো এই ডলফিন তোমার দেখে কিন্তু মনে হবে যে এটা আসলে যে কি দেখে তোমার মনে হচ্ছে একটা মাছ প্রজাতি, তাই না? বাট এটা কিন্তু কোনো মাছ প্রজাতির সদস্য না। এটা সামুদ্রিক বা জলজ প্রাণী হলে সেটা কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী। ওকে, তাহলে ডলফিন। তাহলে ডলফিনের বৈজ্ঞানিক নামটা যদি একটু আমি লিখে দেই, দেখো ডলফিনের বৈজ্ঞানিক নামটা, জাস্ট বৈজ্ঞানিক নাম আসলে সাবজেক্টিভ ব্যাপার। তুমি তোমার যেটা ভালো লাগে সেটা মনে রাখতে পারো, তুমি এক্সাম্পল সব যেটা দিতে চাও সেটা মনে রাখতে পারো, এটা সাবজেক্টিভ ব্যাপার। তবু আমি কিছুটা উল্লেখ করে দিচ্ছি যে কি হবে। এটা ডলফিন বৈজ্ঞানিক নাম হচ্ছে ডেলফিনাস ক্যাপেন্সিস। কেমন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডলফিনের বৈজ্ঞানিক নাম হচ্ছে ডেলফিনাস ক্যাপেন্সিস। ওকে, ডলফিনের বৈজ্ঞানিক নাম হচ্ছে ডলফিনাস ক্যাপেন্সিস। তারপর দেখো তো এটা কি রয়েছে? এটা হচ্ছে একটা কি ব্লু হুইল তিমি, তাই না? বা নীল তিমি। হ্যাঁ, এটা হচ্ছে তিমি। তিমি যদি আমরা বলি তাহলে তিমি মাছ। তিমি মাছ না, আসলে এটা হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী। তিমি কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী, এটা কিন্তু ভুল করা চলবে না কোনো ভাবে। হ্যাঁ, তিমি হচ্ছে স্তন্যপায়ী বা মাম্মালিয়া। ঠিক আছে? আচ্ছা, তো তিমি মাছের বৈজ্ঞানিক নামটা যদি আমরা বলি, যে তিমি মাছের ক্ষেত্রে আমরা নীল তিমির ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে আহ ব্যালেনো 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 ব্যালেনোপটেরা ব্যালেনোপটেরা মাস্কুলাস। হ্যাঁ, ব্যালেনোপটেরা মাস্কুলাস। ওকে, তো তিমি মাছের বৈজ্ঞানিক নাম কি হবে? নীল তিমির বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যালেনোপটেরা মাস্কুলাস। এটা কিন্তু আসলে একটা নীল তিমির ফিগার রয়েছে। কেমন? অডিওটা ক্লিয়ার তো না? এখন ক্লিয়ার? ওকে, তো তিমি মাছের বৈজ্ঞানিক নাম হবে কি ভাইয়া? ব্যালেনোপটেরা মাস্কুলাস। তারপর দেখো তো একটা বাদুরের চিত্র দিয়ে রেখেছি না? একটা বাদুর, একটা বাদুরের চিত্র দিয়ে রেখেছি। তো এই বাদুরের হচ্ছে একটা কিন্তু কি, এটা যদিও একটা পাখির মতো মনে হতে পারে, যে এটা আসলে তুমি যদি পক্ষীগুলো অন্তর্ভুক্ত করো, বা এটা আসলে আকাশে উড়ে বা খেচর প্রাণী, বাট এটা কিন্তু কি নয়, পাখি নয়। বাদুরেরও কিন্তু কি রয়েছে? স্তন গ্রন্থি রয়েছে। সে কিন্তু তার সন্তানকে স্তন পান করায়। কেমন? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? তাহলে বলবো যে বাদুর হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী। তাহলে বাদুরের যদি আমরা একটা বৈজ্ঞানিক নাম লেখার চেষ্টা করি, দেখো বাদুরের বৈজ্ঞানিক নামটা হচ্ছে কি? বাদুরের বৈজ্ঞানিক নামটা হচ্ছে ট্যারোপাস ট্যারোপাস জাইগান্টাস। হ্যাঁ, জাইগান্টাস। ওকে, ট্যারোপাস জাইগান্টাস। অবশ্যই বৈজ্ঞানিক নামের নিচে কি দিতে হবে? আমাদের আন্ডারস্কোর করতে হবে, যেহেতু আমি কি লিখেছি? খালি হাতে লিখেছি বা ফ্রি হ্যান্ড লিখেছি। ওকে, তারপরে দেখো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সবারই পরিচিত, তাই না? যে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসলে আজকে আমরা সারাটা ক্লাস ইমাজিন করেছি। ওকে, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার বা এর বৈজ্ঞানিক নামটা কি হবে? এর বৈজ্ঞানিক নামটা খুবই সহজ, আমরা সবাই জানি, প্যান্থেরা টাইগ্রিস। কেমন? প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বা আমাদের জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম। ওকে, তারপর দেখো তো এটা একটা মানুষের ব্রিগেড দিয়ে রেখেছি না? তাহলে মানুষের বৈজ্ঞানিক নামটা কি? খুবই সহজ না? আমরা অবশ্যই অবশ্যই জানি, হোমো সেপিয়ান্স। হ্যাঁ, ওকে, তো পেয়েছি আমরা। তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়ান্স। তাহলে আমরা এক্সাম্পল স্বরূপ কি কি বললাম? দেখো ডলফিন নিয়ে তোমরা আসলে কোশ্চেন যদি আসে যে ডলফিন কি কোন শ্রেণীর প্রাণী, তোমরা কিন্তু কনফিউজড হয়ে যাও। কনফিউজড হওয়া যাবে না। ডলফিন হচ্ছে অবশ্যই মাম্মালিয়া শ্রেণীর প্রাণী বা একটা স্তন্যপায়ী প্রাণী। তিমির কথা যদি বলি, তিমি হচ্ছে একটা মাম্মালিয়া শ্রেণীর প্রাণী বা স্তন্যপায়ী প্রাণী। বাদুরও একটা মাম্মালিয়া শ্রেণীর প্রাণী। এই তিনটে আসলে একটু ব্যতিক্রম, যে আমাদের দেখে মনে হয় না যে এরা মাম্মালিয়া, বাট এরা কিন্তু অ্যাকচুয়ালি মাম্মালিয়া। আর পাবো হচ্ছে আমরা বাঘ বা প্যান্থারা টাইগ্রিস, হোমো সেপিয়ান্স। এবং আমাদের আশেপাশে বিরাজমান যে সকল প্রাণীকে আমরা
মায়ের স্তন পান করতে দেখি, সেটা হোক গরু, সেটা হোক ছাগল, সেটা হোক ভেড়া বা হোয়াট এভার, আমরা আশেপাশে সচরাচর যেগুলো দেখি মোটামুটি সবগুলো কি মাম্মালিয়া শ্রেণী প্রাণী। বুঝতে পারছি? আচ্ছা, তারপর যদি আমরা একটু যাই, দেখো মাম্মালিয়া শ্রেণী তো এখন পড়লাম। আচ্ছা, এখন এই যে মাম্মালিয়া শ্রেণীর প্রাণীদের যে প্রজনন হয়, সেই প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে আবার এটাকে আমরা সাব ডিভিশন করতে পারি। যেহেতু মাম্মালি একটা ক্লাস ছিল, তবে ক্লাসের সাব ডিভিশন হবে সাব ক্লাস। ওকে, প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে মাম্মালিয়ার সাব ক্লাস হবে। তার সাব ক্লাস কি কি হবে? প্রথম সাব ক্লাসটা হচ্ছে প্রোটোথেরিয়া। প্রথম সাব ক্লাসকে বলবো হচ্ছে আমরা প্রোটোথেরিয়া। আচ্ছা, তাহলে প্রোটো, প্রোটো মানে কি আসলে? দেখো আমরা যখন প্রোটো বা সরি প্রোটো না, প্রোথেরিয়া, হ্যাঁ আমি স্লিপ অফ টাং, প্রোথেরিয়া। ওকে, তো আমরা প্রো মানে আসলে আমরা কি বুঝি? প্রো হচ্ছে একটা প্রিফিক্স, কোন একটা ওয়ার্ডের সামনে যদি আমরা প্রো লাগাই, স্পেশালি বায়োলজিক্যাল সিস্টেমে, তখন সেই ওয়ার্ডটার মিনিং দ্বারা হচ্ছে আদি। আদি, প্রো মানে হচ্ছে আদি। আর থেরিয়া, থেরিয়া কথাটা আসছে হচ্ছে কই থেকে? থেরিয়া কথাটা আসছে হচ্ছে যে তোমার স্তন্যপায়ী থেকে। হ্যাঁ, তাহলে হচ্ছে আদি স্তন্যপায়ী যারা বা আদি বন্যপায়ী প্রাণী যারা, আদি স্তন্যপায়ী যারা, আদি স্তন্যপায়ী যারা, তাদেরকে বলবো হচ্ছে আমরা প্রোটোথোরিয়া। কেমন? বা আমরা যাদের বলবো হচ্ছে ডিম প্রসবী স্তন্যপায়ী। ওকে, তো দেখো আমরা স্তন্যপায়ী যখন পড়লাম তখন আমরা কি বললাম? যে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কি থাকে? এদের ক্ষেত্রে খুবই কমনলি থাকবে হচ্ছে এদের যে এরা সন্তান প্রসব করবে এবং সন্তান মায়ের স্তন পান করে বড় হবে, স্তন থেকে দুধ পান করে বড় হবে। ওকে, তাহলে আদি স্তন্যপায়ী বলতে আসলে কি বোঝাচ্ছে? আদি স্তন্যপায়ী হচ্ছে বিশেষ ধরনের একটি স্তন্যপায়ী প্রাণী, যারা আসলে স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে অবস্থান করতেছে, খুবই আদি কাল থেকে অবস্থান করতেছে, এবং যাদের ভিতর কিছু অনুন্নত বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? অনুন্নত বৈশিষ্ট্য রয়েছে, তারা কি করে? ডিম পারে। কেমন? সেজন্য আমরা বলেছি এই আদি স্তন্যপায়ী বা প্রোটোথোরিয়ার আরেকটা নাম কি হবে? আরেকটা নাম হবে ডিম প্রসবী স্তন্যপায়ী। বুঝতে পারছি? তাহলে আদি বা প্রোটোথোরিয়ার আরেকটা নাম কি হবে? ডিম প্রসবী স্তন্যপায়ী। ওকে, তাহলে এরা কি করবে? তাহলে এরা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে লিখবো এরা হচ্ছে ডিম প্রসব করবে। কেমন? এরা হচ্ছে ডিম প্রসব করবে। এরা হচ্ছে কি করবে? ডিম প্রসব করবে। হ্যাঁ, ডিম প্রসব করবে। আর ডিমের খোলসটা কেমন হবে বলতো? ডিমটা হবে কেমন, বা ডিমের খোলসটা হবে কেমন? ডিমের খোলস হবে, ডিমের খোলস হবে চামড়ার মতো অনেকটা। কেমন? ডিমের খোলস হবে অনেকটা চামড়ার মতো, চামড়ার মতো। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে এরা কি হবে? তারপরে এরা যেহেতু স্তন্যপায়ী বলেছি আমরা, স্তন্যপায়ী যেহেতু একটা সাব ডিভিশন, তাহলে অবশ্যই সন্তান স্তন পান করবে, মায়ের স্তন পান করবে। ওকে, আচ্ছা, তাহলে কি থাকবে এদের? তল পেটে, হ্যাঁ এদের হচ্ছে তল পেটে, তল পেটে কার্যকর স্তন গ্রন্থি থাকবে। ওকে, তল পেটে কার্যকর স্তন গ্রন্থি থাকবে। অবশ্যই স্ত্রী সদস্যদের ক্ষেত্রে এটা কিন্তু আসলে বলার বলা অপেক্ষা রাখে না। যাই হোক, তল পেটে কার্যকর স্তন গ্রন্থি থাকবে, স্তন গ্রন্থি থাকবে। কিন্তু কিন্তু কি হবে না? কোনো স্তনবৃন্ত থাকবে না, কিন্তু কোনো স্তনবৃন্ত থাকবে না। দেখো, কোনো স্তনবৃন্ত থাকবে না। স্তনবৃন্ত বা আমরা যেটাকে বলি নিপল, সেটা কিন্তু থাকবে না। হ্যাঁ, স্তনবৃন্ত থাকবে না। তাহলে কি বললাম ভাই? এদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে তলপেটে কার্যকরী স্তনগ্রন্থি থাকবে, কিন্তু কোনো স্তনবৃন্ত থাকবে না। তাহলে স্তনবৃন্ত বা নিপল না থাকলে সন্তান তাহলে কিভাবে স্তন পান করবে? তারা কি হবে? তারা হচ্ছে ত্বক, হ্যাঁ ত্বক ভেদ করে, ত্বক বা চামড়া ভেদ করে, চামড়া ভেদ করে, ভেদ করে কি হবে? দুগ্ধ খরিতে হবে। ওকে, কেন ত্বক বা চামড়া ভেদ করে দুগ্ধ খরিতে হবে ভাইয়া বলতো? মাত্রই বললাম, কারণ এদের কি থাকবে না? এদের কোনো স্তনবৃন্ত থাকবে না, খরিত হবে। তার কারণটা কি হবে? কারণ এদের কোনো স্তনবৃন্ত থাকবে না। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আমরা কি বলতে পারি? যে এদের ক্ষেত্রে কি না, এদের ক্ষেত্রে কোনো দাঁত থাকবে না। এটা যেহেতু আদি স্তন্যপায়ী, তাহলে স্তন্যপায়ী কিছু বৈশিষ্ট্য পাবো, বাট কিছু বৈশিষ্ট্য আছে কি যেগুলো আমরা পাবো না। কি থাকবে না? এদের কোনো দাঁত থাকবে না। হ্যাঁ, দাঁত অনুপস্থিত থাকবে। ওকে, এদের ক্ষেত্রে দাঁত অনুপস্থিত থাকবে। তারপরে কি থাকবে বলতো? এদের ক্ষেত্রে দাঁত অনুপস্থিত থাকবে। আর যদি বলি আরেকটা কমন বৈশিষ্ট্য রয়েছে এদের, যে এরা রেচন জনন এর জন্য, এরা হচ্ছে রেচন জনন ও পরিপাক তন্ত্রের জন্য, ও পরিপাক
ক্রিয়ার জন্য রেচন জনন ও পরিপাক ক্রিয়ার জন্য একটি অভিন্ন ছিদ্রপথ ব্যবহার করবে। তাহলে এর কি হবে? রেচন জনন ও পরিপাক ক্রিয়ার জন্য অভিন্ন ছিদ্রপথ ব্যবহার করবে। কেমন? অভিন্ন ছিদ্রপথ ব্যবহার করবে। বুঝতে পারছি? অর্থাৎ এরা যে ছিদ্রপথে রেচন করবে সেই ছিদ্রপথে এদের দেহে জনন হবে এবং এদের যে পরিপাকের পর যে উচ্ছিষ্ট বস্তু রয়েছে সেটা বের হয়ে যাবে। ওকে, অভিন্ন ছিদ্রপথ ব্যবহার করবে। এই জন্য এদের আরেকটা নাম রয়েছে। এই জন্য এই প্রোটোথোরিয়া পর্বের প্রাণীদের আরেকটা নাম রয়েছে। সেজন্য এদের কি বলা হয়? সেজন্য এদেরকে বলা হচ্ছে মনোট্রিম। সেজন্য এদের মনোট্রিম বলা হয়। সেজন্য এদের কি বলা হয়? এদের বলা হয় মনোট্রিম। মনোট্রিম। ওকে, মনোট্রিম। মনো মানে এক, ট্রিম মানে ছিদ্র, অর্থাৎ এক ছিদ্র বিশিষ্ট প্রাণী বলা হয়। মনোট্রিম বলা হয় হচ্ছে এই আদি স্তন্যপায়ী কিংবা প্রোটোথোরিয়া প্রাণীদের ক্ষেত্রে, যারা আসলে ডিম প্রসবী স্তন্যপায়ী। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এদের এক্সাম্পল যদি একটু দেখার চেষ্টা করি, খুবই খুবই মানে বলতে পারি আমরা কমন একটা এক্সাম্পল এবং খুবই খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে এই যে হংস চঞ্চুতে প্লাটিপাস। হংস চঞ্চুতে প্লাটিপাস। কেমন? হংস চঞ্চুতে প্লাটিপাস হচ্ছে এই ডিম প্রসবী স্তন্যপায়ী যারা রয়েছে তার ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। ওকে, তো আমি তাহলে এটা হচ্ছে আমি যদি বইয়ের নামটা লিখে দিই তাহলে কি হবে? বইয়ের নামটা হবে অর্নি 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 থরি অর্নিথোরিনকাস অর্নিথোরিনকাস অ্যানাটিনাস। অর্নিথোরিনকাস অ্যানাটিনাস। কেমন? অর্নিথোরিনকাস অ্যানাটিনাস, বা বাংলাটা হবে হচ্ছে হংসচঞ্চুতে প্লাটিপাস। হংসচঞ্চুতে প্লাটিপাস। কেমন? হংসচঞ্চুতে, এটা আমরা বলবো কিভাবে? এদের বলবো হচ্ছে প্লাটিপাস। প্লাটিপাস বলা হয় এদেরকে। আর এই প্লাটিপাস নিয়ে আর দুইটা জিনিস তোমার একটু জানতে হবে। কি ভাইয়া? এই প্লাটিপাস নিয়ে আর দুইটা ইনফরমেশন জাস্ট জানার জন্য জেনে রাখো। এদেরকে বলা হয় কি? এই প্লাটিপাসকে বলা হয় কি? বলা হয় এদের বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। এই প্লাটিপাসকে বলা হয় একদিক দিয়ে জীবন্ত জীবাশ্ম, বা আমরা বলতে পারি লিভিং ফসিল। লিভিং ফসিল। ওকে, আর এই প্লাটিপাসকে আরেকটা নামে ডাকা হয়, সেটা কি? আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে এদেরকে কেবলমাত্র অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়। কেমন? এদের কোথায় পাওয়া যায়? শুধুমাত্র অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যাবে। হ্যাঁ, অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়। অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়, শুধুমাত্র অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যাবে। বুঝতে পারছি? এটা হচ্ছে প্লাটিপাসের একটা স্পেশালিটি পাওয়া যাবে। ওকে, তাহলে প্লাটিপাস হচ্ছে কি? এরা ডিম প্রসবী স্তন্যপায়ী। হ্যাঁ, তারপরে আমরা কি বললাম? এদের বললাম এরা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। কেন? কারণ এদের যে এদের আশেপাশে যে ভাই ব্রাদার রয়েছে তারা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে, বাট এরা এখনো এই বিবর্তনের ধারাবাহিকতা এখনো টিকে আছে পৃথিবীতে। ওকে, সেজন্য আমরা এদের বলতে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, এবং এদেরকে অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যাবে। পরে দেখো ডান পাশে আরেকটা ফিগার দিয়ে রেখেছি, সেটা হচ্ছে এটাকে বলা হয় একিডোনা। হ্যাঁ, এটা না, এই প্রাণীটার নাম হচ্ছে একিডোনা। এটাও হচ্ছে এই যে প্রোটোথোরিয়া রয়েছে এর একটা খুবই সুন্দর একটা এক্সাম্পল। কেমন? একে বলা হয় হচ্ছে একিডোনা। ওকে, আমি যদি এটার বইয়ের নামটা লিখে দিই, দেখো এটা হচ্ছে ট্যাকিগ্লোসাস। ট্যাকি ট্যাকিগ্লোসাস একুলেন্টাস। একু একু একুলেটাস। হ্যাঁ, একুলেটাস। আর ট্যাকিগ্লোসাস একুলেটাস। যদিও আমি তোমাদের বারবার বলেছি যে যে কোনো এক্সাম্পল মনে রাখার ব্যাপারটা আসলে সাবজেক্টিভ। তুমি তোমার পরীক্ষাতে যে এক্সাম্পল দিতে চাও, যে এক্সাম্পলটা আসলে মনে রাখাটা তোমার জন্য সহজ হয়ে যায়, সেই এক্সাম্পলটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। আমি যেটা বললাম সেটা মনে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমি চেষ্টা করি তোমাদের যে যতগুলো রাইটারের বই রয়েছে সবগুলো রাইটারের বই থেকে কমন যে এক্সাম্পল গুলো রয়েছে, সহজ যে এক্সাম্পল গুলো রয়েছে, যে এক্সাম্পল গুলো দিলে আসলে আমরা এটা ভিজুয়ালাইজ করতে পারি, সেগুলো একটু দেওয়ার চেষ্টা করি। কেমন? আচ্ছা, তো এই ছিল আমাদের প্রোটোথোরিয়া বা ডিম প্রসবী স্তন্যপায়ী নিয়ে বিস্তারিত। তাহলে আমরা এটা কিসের পদ্ধতিতে ভাগ করেছিলাম? জনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে ভাগ করেছিলাম, তাই না? আচ্ছা, তো প্রজননের উপর ভিত্তি করে এর আরেকটা সাব ক্লাস রয়েছে, যেটা নাম হচ্ছে সাব ক্লাস 2 বা মেটাথেরিয়া, বা বলা হয় মার্সুপিয়াল। হ্যাঁ, মেটাথেরিয়া বা মার্সুপিয়াল। আচ্ছা, তাহলে দেখো মেটা মেটা মানে কি বলতো ভাইয়া? মেটা মানে হচ্ছে মধ্য। হ্যাঁ, মেটা মানে হচ্ছে আমরা জানি মধ্য। আর থেরিয়া মানে বলেছি যে কি? স্তন্যপায়ী। হ্যাঁ, এর হচ্ছে থেরিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী। ওকে,
আচ্ছা, তাহলে মেটাথেরিয়া বলতে আসলে কি বোঝাচ্ছে, যে মধ্য পর্যায়ের স্তন্যপায়ী। যে দেখো একটু আগে ভাই আমরা পড়েছিলাম আদি স্তন্যপায়ী, যেটাকে আমরা বলছিলাম প্রোটোথেরিয়া। তারপরে আমরা পাবো মধ্য পর্যায়ের স্তন্যপায়ী, যারা আসলে আদি স্তন্যপায়ী বা প্রোটোথেরিয়ার চেয়ে একটু উন্নত, বাট ইউথোরিয়া বা প্রকৃত স্তন্যপায়ীর চেয়ে একটু অনুন্নত। কেমন? আচ্ছা, এদের একটা কমন নাম আছে, সেটা হচ্ছে মার্সুপিয়াল। মার্সুপিয়াল কেন বলা হয় একটু পরে জানবো। মার্সুপিয়াল বলা হয় কারণ এদের কি থাকে, এদের দেহে মার্সুপিয়াম নামক একটা থলি থাকে। হ্যাঁ, এদের দেহে কি থাকে, মার্সুপিয়াম নামক একটা থলি থাকে। মার্সুপিয়াম মার্সুপিয়াম নামক থলি পাওয়া যায় এদের দেহে। ওকে, নামক থলি পাওয়া যায়, থলি থাকে, সেজন্য এদেরকে বলা হয় হচ্ছে মার্সুপিয়াম। ওকে, যাই হোক, তো আমরা এদের ক্ষেত্রে কি বলবো, দেখো একটু আগে যে প্রাণী তোমার সাব ক্লাসটা পড়েছি অর্থাৎ প্রোটোথোরিয়া পড়েছি, সেখানে আমি বলেছিলাম তারা ডিম প্রসব করবে। বাট আমাদের উন্নত স্তন্যপায়ীর বৈশিষ্ট্য কি, তারা সরাসরি সন্তান প্রসব করতে সক্ষম, তাই না? যখন আমরা স্তন্যপায়ী বৈশিষ্ট্য পড়ছি তখন কিন্তু বলে এসেছিলাম যে উন্নত স্তন্যপায়ী গুলো সন্তান প্রসব করবে। বাট একটু আগে আমরা যে প্রোটোথোরিয়া পড়েছিলাম তারা পড়বে ডিম প্রসব করবে। তাহলে ডিম প্রসবী স্তন্যপায়ীর পরে আমরা পাবো হচ্ছে কি, অম্লাধর কিছু স্তন্যপায়ী। আসলে আমরা জানি যে তোমরা হয়তো অম্লা সম্পর্কে কিছুটা জানো, অম্লা বা প্লাসেন্টা সম্পর্কে জানো, যে যে ক্ষেত্রে অন্তঃনিষেক হয় এবং তোমার যে সকল প্রাণীগুলা হচ্ছে তোমার কি হয়, সন্তান প্রসব করে, তাদের সন্তান বা ভ্রূণের মায়ের গর্ভে ভ্রূণের বৃদ্ধির ক্ষেত্রে একটা থলির ভিতরে হচ্ছে ভ্রূণটা থেকে যায়, সেই থলিটাকে বলা হয় অম্লা বা প্লাসেন্টা। কেমন? তাহলে হচ্ছে এই যে আদি অম্লাধর বা একটু আগে ডিম পেড়েছিল, এখন থেকে অম্লা সৃষ্টি হচ্ছে, অম্লা সৃষ্টি শুরু হয়েছে, তাহলে সেজন্য আমরা এদেরকে কি বলতে পারি, সরল ধরনের অম্লা বিশিষ্ট প্রাণী কিংবা আদি অম্লা বিশিষ্ট প্রাণী। কেমন? তাহলে কি বলবো, এরা হচ্ছে, এদের থাকবে অম্লা থাকবে। হ্যাঁ, তাহলে এরা হচ্ছে সরল ধরনের অম্লা বিশিষ্ট হবে। এরা হচ্ছে সরল অম্লা, অম্লা, বা যদি আমি ইংলিশটা বলে দিই তাহলে হচ্ছে প্ল্যাসেন্টা। কেমন? প্ল্যাসেন্টা, সরল অম্লাধারী প্রাণী। বুঝতে পারছি, সরল অম্লা বা প্ল্যাসেন্টাধারী প্রাণী হচ্ছে এরা। তাহলে যেহেতু এদের সরল প্রকৃতির অম্লা রয়েছে বা এদের আদি প্রকৃতির অম্লা রয়েছে, অম্লা বা প্ল্যাসেন্টা ডেভেলপমেন্ট এদের মাধ্যমে শুরু হয়েছে, তাহলে এরা যে সন্তানটা প্রসব করবে সেটা কি কোনো পরিণত সন্তান প্রসব করবে? কখনোই না, এরা সন্তান প্রসব করবে হচ্ছে অপরিণত। কেমন? তাহলে আদি ধরনের অম্ল বিশিষ্ট প্রাণী, এরা তাহলে কেমন সন্তান প্রসব করবে? সন্তান প্রসব করবে, ঠিক আছে, ডিম পারবে না, কারণ এরা প্রোটোথোরিয়ার চেয়ে উন্নত। বাট সন্তানটা কেমন হবে? আদি প্রকৃতির, বা আমরা বলতে পারি যে অপরিণত নবজাতক সে প্রসব করবে। তাহলে কি বলবো ভাইয়া, এরা অপরিণত, এরা অপরিণত নবজাতক প্রসব করবে। ওকে, অপরিণত নবজাতক প্রসব করবে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস বলো তো, এই যে অপরিণত নবজাতক প্রসব করলো, একটা নবজাতক আমরা নামেই বলে দিয়েছি বা আমরা ব্যাখ্যাই দিয়েছি অপরিণত বলে, তাহলে একটা অপরিণত নবজাতক যদি পৃথিবীতে আসে, পৃথিবীর প্রতিকূল পরিবেশে সে কি সার্ভাইভ করতে পারবে? সে কি টিকে থাকতে পারবে? না, পারবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই যে অপরিণত নবজাতকটাকে কোথাও প্রোটেকশন দিতে হবে, কোনো কিছুতে কাভারিং করতে হবে, যাতে সে পরিণত হওয়ার আগ পর্যন্ত সে ফিল করে যে সে মায়ের গর্ভে সুরক্ষিত রয়েছে, এমন একটা পরিবেশ তাকে দিতে হবে, তাই না? এটা তো আমাদের কমন সেন্স বলে, এটি তো আসলে একটা লজিক্যাল এক্সপ্লেনেশন হয় বা লজিক্যাল এটাই তো হওয়ার কথা। হ্যাঁ, এদের ক্ষেত্রে কি থাকবে, এদের ক্ষেত্রে এই যে অপরিণত নবজাতক যে সন্তান যে জন্ম নিবে, অপরিণত নবজাতক, সে কি হবে, সে মায়ের, হ্যাঁ, সে হচ্ছে মায়ের পেটে, পেটে থাকা কি হবে, মার্সুপিয়াম, মার্সুপিয়াম নামক থলিতে, সেটা মায়ের পেটে থাকা মার্সুপিয়াম নামক থলিতে লালিত পালিত হবে। বুঝতে পারছি, থলিতে কি হবে, লালিত পালিত হবে। হ্যাঁ, লালিত পালিত হবে। তাহলে সে অপরিণত নবজাতক প্রসব করলো, বাট আমাদের প্রতিকূল পরিবেশ থেকে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তার সৃষ্টিকর্তা কি দিয়ে দিয়েছে, যে তার যে মা বা স্ত্রীর সদস্য রয়েছে তার পেটের ভিতরে মার্সোপিয়াম নামক একটা থলি রয়েছে, সেই থলির ভিতরে এই অপরিণত নবজাতকটা কি হবে, লালিত পালিত হবে। বুঝতে পারছি, এই যে মার্সোপিয়াম নামক যে থলি রয়েছে এই সকল প্রাণীদের দেহে, সেজন্য এদের কি বলা হয়, তাই এদেরকে বলা হয় মার্সুপিয়াল। হ্যাঁ, তাই এদেরকে কি বলা হয়, তাই এদেরকে বলা হয় হচ্ছে মার্সুপিয়াল। অলরেডি আমি এটা বলে এসেছি, তাই না? তো তোমরা মার্সুপিয়ালের খুব কমন এক্সাম্পল হয়তো বা তোমরা ন্যাশনাল জিওগ্রাফি বলো বা হচ্ছে তোমার ডিসকভারি বা এলিমেন্ট প্ল্যানেটে হয়তো দেখেছো যে এই যে ক্যাঙ্গারু, হ্যাঁ, ক্যাঙ্গারু দেখবা যে ক্যাঙ্গারু
তার পেটে বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তাহলে এই যে বাচ্চাটা কিসের ভিতর রয়েছে, মার্সুপিয়াম নামক থলির ভিতর রয়েছে, সেজন্য আমরা এদেরকে বলতেছি মার্সুপিয়াল। তারপরে দেখো তো, এখন অপরিজাত নবজাতক প্রসব করছো, তো পেটের ভিতরে থলিতে রেখেছো, যেহেতু এটা স্তন্যপায়ী, তাহলে কি করতে হবে, মায়ের স্তন পান করাতে হবে, স্তন থেকে দুগ্ধ পান করাতে হবে। তাহলে এই যে মার্সুপিয়াম নামক যে থলি থাকবে, এই মার্সুপিয়াম থলির ভিতরে কি অবস্থান করবে, মায়ের স্তন অবস্থান করবে। কেমন, তাহলে আমরা বলতে পারি যে যে এই মার্সুপিয়াম নামক থলিতে মায়ের স্তন অবস্থান করবে। তাহলে স্তনটা কেমন হবে বলতো, যেহেতু এরা প্রোটোথোরিয়ার চেয়ে উন্নত, প্রোটোথোরিয়াতে কোনো স্তন বৃন্ত ছিল না, বাট এদের স্তন বৃন্ত থাকবে বা নিপল থাকবে। তাহলে আমরা এক্ষেত্রে বলবো যে স্তন বৃন্ত, স্তন বৃন্ত সহ, স্তন বৃন্ত সহ এদের স্তন গ্রন্থি যেটা থাকবে, স্তন গ্রন্থি বা আমরা যেটাকে বলতে ব্রেস্ট বা স্তন, সেটা কোথায় থাকবে, সেটা স্তনবৃন্ত সহ স্তন গ্রন্থি মার্সুপিয়াম থলির ভিতর উন্মুক্ত থাকবে। কেমন, তাহলে স্তনবৃন্ত সহ স্তন গ্রন্থি মার্সুপিয়াম থলির ভেতর উন্মুক্ত থাকবে। বুঝতে পারছি? তাহলে যখন বাচ্চাটা মার্সুপিয়াম থলির ভিতরে থাকবে, তখন সে কি করবে, তখন সে হচ্ছে তার মায়ের স্তনবৃন্ত থেকে দুগ্ধ পান করবে। ক্লিয়ার? দেখছে কত সুন্দর একটা সিস্টেম বা কত সুন্দর একটা মেকানিজম সৃষ্টি করতে দিয়ে দিয়েছে, যে তারা অপরিণত নবজাতক প্রসব করতেছে, দ্যাটস ওয়াই সৃষ্টিকর্তা কি করেছেন, সৃষ্টিকর্তা এদের একটা আলাদা একটা থলি দিয়ে দিয়েছেন, যার ভিতরে তার বাচ্চাটা সেফ থাকবে। বাচ্চা সেফ থাকবে, তাকে খাবার দিতে হবে, খাবার দেওয়ার জন্য কি রয়েছে, সেই থলির ভিতরেই স্তনবৃন্ত সহ স্তন গ্রন্থি রয়েছে। স্তন গ্রন্থি রয়েছে, কেমন, উন্মুক্ত থাকবে। ওকে, আচ্ছা, তারপর আমরা কি বলতে পারি, আরেকটা স্পেশালিটি রয়েছে, যে এই সকল অর্থাৎ মেটাথোরিয়া বা মার্সুপিয়াল যারা রয়েছে, এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এদের দুটি জরায়ু থাকবে। কেমন, এদের ক্ষেত্রে দুটি জরায়ু, জরায়ু বা ইউটেরাস, জরায়ু নিয়ে তোমরা যারা জানো না, সেটা হচ্ছে জরায়ু হচ্ছে স্ত্রী সদস্যদের সন্তান ধারণের একটা অঙ্গ। কেমন, যে অঙ্গের ভিতরে বেসিক্যালি সন্তানটা থাকে সেটা হচ্ছে জরায়ু। তাহলে স্ত্রী সদস্যদের কি থাকবে, দুটি জরায়ু আর হচ্ছে দুটি যোনি থাকবে। হ্যাঁ, ও দুটি জরায়ু ও দুটি যোনি থাকবে, দুটি যোনি থাকবে। ওকে, যোনি হচ্ছে জরায়ু মুখ। কেমন, তাহলে যেহেতু দুটি জরায়ু থাকবে, তাহলে অবশ্যই দুটি যোনি থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা ছিল মোটামুটি আমাদের এই যে মেটাথোরিয়া বা মার্সুপিয়াল নিয়ে বিস্তারিত। তাহলে মার্সুপিয়াল সবচেয়ে কমন এক্সাম্পল কি বলতো, এই যে ক্যাঙ্গারু, তাই না? মার্সুপিয়াল সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে ক্যাঙ্গারু। আচ্ছা, ক্যাঙ্গারু তাহলে বৈজ্ঞানিক নামটা যদি আমরা একটু লেখার চেষ্টা করি, ক্যাঙ্গারু ক্ষেত্রে বৈজ্ঞানিক নামটা হচ্ছে, যদি আমি একটু লিখে দেই, অসফেরান্টার রুফুস। খুবই অদ্ভুত অদ্ভুত বৈজ্ঞানিক নাম, কারণ বৈজ্ঞানিক নামগুলো আসলে ল্যাটিন হয়, ল্যাটিন ওয়ার্ড গুলো আসলে এমন। ওকে, যাই হোক, তাহলে হচ্ছে ক্যাঙ্গারু। হ্যাঁ, আর একটা দেখো তো, ডান পাশে খুবই কিউট একটা প্রাণী দিয়ে রেখেছি না, দেখো তো, এটা চিনতে পারছো কিনা? এর চেয়ে আসলে কিউট প্রাণী পৃথিবীতে নাই, এটাকে বলা সবচেয়ে কিউটেস্ট প্রাণী। হ্যাঁ, এটা কি বলে, এটাকে বলা হচ্ছে কোয়ালা বেয়ার বা কোয়ালা, কোয়ালা ভাল্লুক বলে আর কি, কোয়ালা। হ্যাঁ, কোয়ালা। তাহলে এই যে কোয়ালা যে রয়েছে, এরা হচ্ছে এই কি মার্সুপিয়াল প্রাণী। কেমন, তাহলে কোয়ালা, কোয়ালার বৈজ্ঞানিক নামটা কি হতে পারে, কোয়ালা বৈজ্ঞানিক নামটা হতে পারে, আমি লিখে দিচ্ছি, দেখো, ফ্যাসকুলার রেক্টস, ফ্যাসকুলার রেক্টস, দেন হচ্ছে সিনারাস। হ্যাঁ, ফ্যাসকুলার রেক্টস সিনারাস, খুবই কঠিন ওয়ার্ড মনে হতে পারে, যাই হোক। তো আবারও বলতেছি, বৈজ্ঞানিক নামটা মনে রাখাটা সম্পূর্ণ ডিপেন্ডস অন ইউ। তুমি যেটা মনে রাখতে পারো, যেটা তোমার কাছে ভালো মনে হয়, যেটা তোমার কাছে সহজ মনে হয়, সেই এক্সাম্পলটা তুমি মনে রাখতে পারো। কেমন, তবে তোমার এটা জানতে হবে যে মার্সুপিয়ান বা যে মার্সুপিয়াম নামক যে স্তন্যপায়ী রয়েছে, তারা অবশ্যই কি, তারা অবশ্যই সবচেয়ে সহজ এক্সাম্পল বা সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে ক্যাঙ্গারু। কেমন, আচ্ছা, ক্যাঙ্গারু নিয়ে যদি বলি, ক্যাঙ্গারুটা কোথায় পাওয়া যাবে বলতো? ক্যাঙ্গারুটাও কিন্তু এই যে দক্ষিণ আফ্রিকা মহাদেশে পাওয়া যাবে, তারপরে পাওয়া যাবে হচ্ছে পাপুয়া নিউগিনিতে, তারপরে মধ্য এবং দক্ষিণ আফ্রিকাতে পাওয়া যাবে। কেমন, আর পাওয়া যাবে হচ্ছে অস্ট্রেলিয়াতে। ওকে, যাই হোক, এটা অতটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না। তাহলে আমরা মোটামুটি মাম্মালিয়া বা স্তন্যপায়ী নিয়ে পড়লাম, মাম্মালিয়া বা স্তন্যপায়ীর মেটাথোরিয়া বা মার্সুপিয়াল নিয়ে পড়লাম। আচ্ছা, তো এটি ছিল প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে দ্বিতীয় সাবক্লাস। এখন আমরা এর আগে পড়েছি আদি স্তন্যপায়ী, এখন পড়লাম যে কি ভাই, মধ্য স্তন্যপায়ী বা যারা উন্নত নয় বাট অনুন্নত নয়, মধ্যবর্তী কিছু একটা, তাই না?
আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে উন্নত বা প্রকৃত স্তন্যপায়ী বা প্রকৃত অম্লাধর প্রাণী। কেমন? ইউ, ইউ মানে কি, যত বায়োলজিক্যাল সিস্টেমে তুমি ইউ ওয়ার্ডটা পাবা, দ্যাট মিন্স কি, উন্নত, দ্যাট মিন্স প্রকৃত। কেমন? উন্নত, প্রকৃত বা সুগঠিত, যেখানে তুমি ইউ কথাটা পাবা সেটা পাবো হচ্ছে কি উন্নত বা প্রকৃত বা সুগঠিত। ওকে, আচ্ছা, তো উন্নত বা প্রকৃত বা সুগঠিত অম্লাধর প্রাণী যারা, তাদেরকে বলবো হচ্ছে ইউথেরিয়া। ইউথেরিয়া বলবো আমরা তাদেরকে, যারা কি, যারা হচ্ছে প্রকৃত অম্লাধর প্রাণী। ওকে, প্রকৃত অম্লাধর স্তন্যপায়ী। আচ্ছা, তার মানে কি হচ্ছে, এদের ক্ষেত্রে প্রকৃত অর্থে বা একটা ফুললি ডেভেলপড অম্রা বা প্ল্যাসেন্টা গঠিত হচ্ছে। কেমন? অম্রা বা প্ল্যাসেন্টা কি হচ্ছে, খুবই সুগঠিতভাবে গঠিত হচ্ছে। আর আমি কি বলেছিলাম, অম্রা বা প্ল্যাসেন্টার কাজ কি, ভ্রূণের পরিস্ফুটনের সময় সেই ভ্রূণকে সুরক্ষা দেওয়া, সেই ভ্রূণকে কাভারিং করে রাখা। কেমন? সেই ভ্রূণের যাবতীয় পুষ্টি চাহিদা মেটানো, হ্যাঁ, সবকিছু কিন্তু অম্রা বা প্ল্যাসেন্টা করে থাকে। কেমন? আচ্ছা, তাহলে এই প্রকৃত অম্লাধর প্রাণীকে আমরা বলবো হচ্ছে ইউথেরিয়া। তাহলে এরাই হচ্ছে বেসিক্যালি প্রকৃত উন্নত স্তন্যপায়ী প্রাণী। কেমন? তাহলে প্রকৃত উন্নত স্তন্যপায়ী প্রাণী হচ্ছে এই ইউথেরিয়া বা প্রকৃত অম্লাধর প্রাণীরা। তাহলে আমরা এখান থেকে কি বলবো, তাহলে এরা হচ্ছে প্রকৃত অম্লাধর প্রাণী। হ্যাঁ, আমরা নাম দেখে বুঝতে পারছি কেমন ভাইয়ারা, প্রকৃত অম্লাধর প্রাণী। তারপরে বলতো অম্লাধর প্রাণী। তাহলে প্রকৃত অম্লাধর প্রাণী যেহেতু, তাহলে এদের কি থাকবে বলতো, এদের হচ্ছে যে অম্লাটা থাকবে যেটা, সেটা কি হবে, এদের অম্লাটা হচ্ছে কি দিয়ে সুরক্ষিত থাকবে বলতো, অম্লাটা বা এদের ভ্রূণটা বহির্ভ্রূণীয় ঝিল্লি দিয়ে সুরক্ষিত থাকবে। কি কি বহির্ভ্রূণীয় ঝিল্লি থাকবে এক্ষেত্রে? এক্ষেত্রে থাকবে হচ্ছে কোরিয়ন, এক্ষেত্রে অ্যালান্টোয়েস থাকবে, এক্ষেত্রে ইউঅক্সেক থাকবে। যাই হোক, এগুলো নিয়ে আমরা যখন নবম অধ্যায়ে মানব প্রজনন পড়বো তখন ডিটেলসে যাবো, এখন যাচ্ছি না। তাহলে এটাকে বলবো হচ্ছে প্রকৃত অম্লাধর প্রাণী। তারপরে হচ্ছে কি বলবো, তাহলে বলবো হচ্ছে যেহেতু আমরা আগের পর্ব, আগের সাব ক্লাস, অর্থাৎ আমরা যখন মেটাথোরিয়া পড়েছিলাম তখন বলেছিলাম অপরিণত নবজাতক জন্ম দিবে। তাহলে সেই সমস্যাটাকে সলভ করবে এরা। এরা তাহলে কেমন নবজাতক জন্ম দিবে? এরা প্রকৃত এবং পরিণত নবজাতক জন্ম দিবে। কেমন? তাহলে কি বলবো আমরা, এরা পরিণত নবজাতক জন্ম দিবে। হ্যাঁ, পরিণত নবজাতক জন্ম দিবে। তাছাড়া আমরা এক্ষেত্রে আর কি বলতে পারি বলতো, জন্ম দিবে। আচ্ছা, তার আগে আমরা বলছি, যেহেতু এরা প্রকৃত অম্লাধর প্রাণী, তাহলে কি হবে, তাহলে হচ্ছে ভ্রূণ, হ্যাঁ, ভ্রূণ অম্লার ভিতরে বা ভ্রূণ কোথায় অবস্থান করবে? জরায়ুতে অবস্থান করবে। ওকে, ভ্রূণ জরায়ুতে পরিস্ফুটিত হবে। পরিস্ফুটিত হবে। তারপর ভ্রূণ জরায়ুতে পরিস্ফুটিত হওয়ার পরে, পরিস্ফুটিত হবে এবং ভ্রূণ জরায়ুতে পরিস্ফুটিত হওয়ার পরে এরা কি করবে, অ্যাটলিস্ট বা অ্যাটলাস্ট প্রকৃত অম্লাধর, প্রকৃত নবজাতকের বা পরিণত নবজাতকের জন্ম দিবে। অর্থাৎ নবজাতকটা পরিপুষ্ট অবস্থায় পৃথিবীতে আসবে। তাহলে পৃথিবীতে আসার পর তার নবজাতক কি করবে? নবজাতক, যেমন এটা আমরা সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে মানুষ। তাহলে মানুষের সন্তানকে আমরা কি করাই? দুগ্ধ পান করাই জন্মের পরে। তাহলে কি হবে, সেই দুগ্ধ পান করানোর জন্য এদের ক্ষেত্রে কি থাকতে হবে? উন্নত স্তন গ্রন্থি থাকবে। কেমন? উন্নত ও পরিপুষ্ট, উন্নত ও পরিপুষ্ট বা পরিপুষ্ট স্তন গ্রন্থি থাকবে। হ্যাঁ, স্তন গ্রন্থি বিদ্যমান থাকবে। ওকে, স্তন গ্রন্থি বিদ্যমান থাকবে। আর স্তন গ্রন্থিটা কাদের ক্ষেত্রে থাকবে বলতো? অ্যাক্টিভ বা সক্রিয় থাকবে কাদের ক্ষেত্রে? অবশ্যই স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে। কেমন? পুরুষ প্রাণীদের ক্ষেত্রে স্তন গ্রন্থিটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। তাহলে উন্নত পরিপুষ্ট স্তন গ্রন্থি বিদ্যমান থাকবে। আর কি হবে, এই সন্তান মায়ের স্তন পান করেই বড় হবে। কেমন? তারপরে দেখো তো, আমরা যখন আদি স্তন্যপায়ী বা মেটাথোরিয়া যখন বলেছি তখন কি বলেছিলাম? দুইটা যোনি থাকবে। বাট মানুষের ক্ষেত্রে কি দুইটা যোনি থাকে? বা এই যে প্রকৃত প্রাণীদের ক্ষেত্রে কি দুইটা করে যোনি থাকে? না। তাহলে আমরা কি বলবো, যে দুইটা যোনি থাকে না, তার মানে দুইটা জরায়ু থাকে না। তাহলে এখান থেকে বলতে পারি যে একটি জরায়ু, একটি জরায়ু এবং একটি জরায়ু ও একটি যোনি থাকবে, তাই না? একটি যোনি থাকবে। ওকে, ফাইন। তারপর আমরা কি বলতে পারি, তাহলে আমরা স্ত্রী সদস্যদের ক্ষেত্রে যোনি বললাম, তাহলে পুরুষ সদস্যদের ক্ষেত্রে কি থাকবে বলতো? পুরুষ সদস্যদের ক্ষেত্রে তাদের রিপ্রোডাকশন অঙ্গ বা প্রজনন অঙ্গ হিসেবে কি থাকবে? শুক্রাণু উৎপাদনের জন্য পরিপুষ্ট শুক্রাশয় থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে পুরুষ সদস্যদের, হ্যাঁ, পুরুষ সদস্যদের পুরুষ সদস্যদের পুরুষ সদস্যদের পরিপুষ্ট বা পরিণত, আমরা বলতে পারি পুরুষ সদস্যদের পরিণত কি থাকবে? শুক্রাশয় থাকবে। শুক্রাশয় বা টেস্টিস। কেমন? টেস্টিস থাকবে। ওকে, এখন এই যে শুক্রাশয় বা টেস্টিস রয়েছে, যেটা কিসের ভিতরে সুরক্ষিত থাকবে বলতো? শুক্রাশয় বা টেস্টিস একটা থলির ভিতরে সুরক্ষিত থাকবে, যেটা পুরুষ সদস্যদের দেহের বাইরে অবস্থান করবে। কেন দেহের বাইরে অবস্থান করে? কারণ
এই শুক্রাশয় বা টেস্টিসকে কি করতে হয়, দেহের টেম্পারেচারের চেয়ে বা দেহের তাপমাত্রার চেয়ে একটু কম তাপমাত্রায় রাখতে হয়। ওকে, তাহলে এই যে শুক্রাশয় বা টেস্টিস যেটা থাকবে সেটা কি হবে, দেহের বাহিরে, হ্যাঁ, দেহের বাহিরে বাহিরে একটা থলি থাকবে, সেটা কি ভাইয়া, স্ক্রোটাল থলি বা স্ক্রোটাল স্যাক। দেহের বাইরে স্ক্রোটাল, হ্যাঁ, স্ক্রোটাল স্ক্রোটাল থলিতে অবস্থান করবে, স্ক্রোটাল থলিতে অবস্থান করবে। বুঝতে পারছি, স্ক্রোটাল থলিতে অবস্থান করবে। ওকে, তো দেখো তো কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা মাম্মালিয়ার ক্ষেত্রে সাবক্লাস 3 প্রজনন প্রক্রিয়ার ভিত্তি করে যেটা করেছিলাম, তাহলে আমরা প্রথমে অনুন্নত পর্ব পড়েছি বা অনুন্নত ক্লাস পড়েছিলাম প্রোটোথোরিয়া, সেখান থেকে একটু উন্নত মেটাথোরিয়া, সেখান থেকে একদম লাস্টের দিকে একদম উন্নত হচ্ছে কি এই ইউথোরিয়া বা প্রকৃত অম্লধর প্রাণী। তাহলে এদের ক্ষেত্রে প্রকৃত অম্ল থাকবে, ভ্রূণ জরায়ুতে পরিস্ফুটিত হবে এবং তারা পরিণত নবজাতক জন্ম দিবে। যেহেতু পরিণত নবজাতক জন্ম দিবে তাকে স্তনপান করাতে হবে, তাহলে উন্নত ও পরিপুষ্ট স্তনগ্রন্থি বিদ্যমান থাকবে, একটি জরায়ু ও একটি যোনি থাকবে। আর পুরুষ সদস্যদের ক্ষেত্রে পরিণত শুক্রাশয় বা টেস্টিস থাকবে, যেটা দেহের বাইরে স্ক্রোটাল নামক একটা থলিতে অবস্থান করবে। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এখন বলতো তাহলে এদের ক্ষেত্রে এক্সাম্পল কি হইতে পারে ভাইয়া? এরাই হচ্ছে আসলে আমাদের প্রকৃত স্তন্যপায়ী বা প্রকৃত অম্লাধর বা সর্বোন্নত স্তন্যপায়ী। তাহলে সবচেয়ে কমন এক্সাম্পল কি? সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে আমরা নিজেরাই, অর্থাৎ মানুষ। কেমন? তাহলে মানুষ, বা আমরা যদি বৈজ্ঞানিক নাম লিখি তাহলে কি হবে, হোমো সেপিয়ান্স। কেমন? হোমো সেপিয়ান্স। আমি আবারও বলতেছি, বৈজ্ঞানিক নামের নিচে কিন্তু কি করতে হবে, অবশ্যই অবশ্যই আমাদের আন্ডারস্কোর করতে হবে। হ্যাঁ, গণ এবং প্রজাতি উভয় নামের নিচে আন্ডারস্কোর করতে হবে, এবং অবশ্যই প্রজাতি নামের প্রথম অক্ষরটা কি হবে, ছোট হাতের হবে, তাই না? কিন্তু বারবার বলে এসেছি। তারপরে এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার মহাশয়, হ্যাঁ দেখছো, রয়্যাল বেঙ্গল টাইগার মহাশয়। তাহলে এই রয়্যাল বেঙ্গল টাইগার বৈজ্ঞানিক নামটা কি হবে, প্যান্থেরা টাইগ্রিস। এটা যদি আমি একটু আগে উল্লেখ করে এসেছিলাম, তাই না? প্যান্থেরা টাইগ্রিস, হ্যাঁ, প্যান্থেরা টাইগ্রিস বা বাংলার ভাগ প্যান্থারা টাইগ্রিস। বুঝতে পারছি, রয়্যাল বেঙ্গল টাইগার বা প্যান্থারা টাইগ্রিস, এগুলোই হচ্ছে আমাদের প্রকৃত অম্লাধর প্রাণীর বেসিক এক্সাম্পল। তাছাড়া আমরা যদি বলি গরু, ছাগল, তারপর তুমি হরিণ, এরা সবাই হচ্ছে ইউথোরিয়া বা প্রকৃত অম্লাধর প্রাণী। ওকে, তো আমরা যখন প্রকৃত অম্লাধর প্রাণী বা ইউথোরিয়া নিয়ে আলোচনা করবো, তখন অবশ্যই আমাদের মাথাতে কি খেলতে হবে, আমাদের মাথাতে মানুষের কথা কিংবা বাঘের কথা চিন্তা করে আনসার করতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের এই মাম্মালিয়া শ্রেণী বা ক্লাসের ইন ডিটেল এক্সপ্লানেশন। মোটামুটি মাম্মালিয়া শ্রেণীতে যা রয়েছে আমি চেষ্টা করেছি কোনো কিছু বাদ না দিয়ে শেষ করার। কেমন? তো ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি মোটামুটি। আমি যদি একটু রিভিউ করে দিই সম্পূর্ণ ক্লাসটা, তাহলে হয়তো বা তোমাদের জন্য ব্যাপারটা ধরতে আরেকটু সুবিধা হবে। জাস্ট আমি শর্ট টাইমে রিভিউ করব, একটু মনোযোগ দিয়ে সেটুকু শুনিও, তাহলে আশা করি তোমাদের যত কনফিউশন রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমি একবার পড়ে যাব। কেমন? তাহলে আমরা সুপার ক্লাস 2 বা ন্যাথোস্টোমাটা কিংবা প্রকৃত চোয়ালযুক্ত প্রাণী পড়তেছি, এবং তার 7 নম্বর ক্লাস বা মাম্মালিয়া বা স্তন্যপায়ী প্রাণী পড়তেছি। তাহলে মাম্মালিয়া কথাটা আসতে হচ্ছে কই থেকে, মাম্মা থেকে, মাম্মি থেকে, যেটা মানে হচ্ছে ব্রেস্ট বা স্তন। তাহলে কি থাকবে, ম্যামেলারি গ্ল্যান্ড থাকবে বা স্তন গ্রন্থি থাকবে, যেখান থেকে দুগ্ধ গঠিত হবে, যে দুগ্ধ পান করে কি হবে, সন্তান কি হবে, বড় হবে, বা যে দুগ্ধ থেকে সন্তান পুষ্টি নিবে। কেমন? তাহলে আমরা বললাম যে এদের ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা, মাম্মালিয়া বা স্তন্যপায়ী প্রাণীর, তাদের ম্যামেলারি গ্ল্যান্ড থাকবে। তাহলে পুরুষ এবং স্ত্রী উভয় সদস্যদের ম্যামেলারি গ্ল্যান্ড থাকবে, বাট সক্রিয় থাকবে শুধুমাত্র কাদের বলতো, সক্রিয় থাকবে শুধুমাত্র স্ত্রী প্রাণীতে। কেমন? আচ্ছা, তারপরে আমরা ত্বক নিয়ে বলেছি, কি হবে দেখো তো, একটা বাঘের কথা চিন্তা করো, সারা দেহ কিসে আবৃত, লোমে আবৃত। আমাদের সারা দেহ লোমে আবৃত থাকে। তাহলে আমরা এখান থেকে বলবো যে সারা দেহ বা দেহত্বক লোমে আবৃত থাকবে। আর দেহত্বক হবে গ্রন্থিযুক্ত। আমাদের কি কি গ্রন্থি থাকে ভাইয়া? আমি নিজের 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 বডি নিয়ে চিন্তা করতে বলেছি তোমাকে। কি গ্রন্থি থাকে? আমাদের ঘর্ম গ্রন্থি থাকে, ঘাম হয়। তাহলে আমাদের ঘর্ম গ্রন্থি বা ঘাম গ্রন্থি থাকে, আমাদের তৈল গ্রন্থি বা সেবেসিয়াস বা শ্বেত গ্রন্থি থাকে। কেমন? তারপরে কি বলেছি যে নিম্নচল একটি মাত্র ডেন্টরি অস্থি দ্বারা গঠিত হবে। ডেন্টরি অস্থি মানে কি? দাঁত বহনকারী অস্থি, হ্যাঁ, যেটাকে আমরা কি বলি, ম্যান্ডিবল বলি, তাই না? তাহলে নিম্নচল একটি মাত্র ম্যান্ডিবল দিয়ে গঠিত হবে, যেটা আসলে এক ধরনের ডেন্টরি অস্থি। কেন? কারণ এটা হচ্ছে দাঁত বহন করবে, তাই না? ওকে, ফাইন। তারপরে কি পাবো আমরা? তারপরে বৈশিষ্ট্যটা হবে মাম্মালিয়া শ্রেণী ক্ষেত্রে বক গহ্বর এবং উদর গহ্বর পৃথক করে একটা পেশিবহুল পর্দা থাকবে, যেটাকে বলবো কি, ডায়াফ্রাম। যেটি কিসে সাহায্য করবে? শ্বসনে সাহায্য করবে, শ্বসন কার্যে সাহায্য করবে। কেমন? তারপরে কি থাকবে? কানে বহিকর্ণে থাকবে পিনা। দেন হচ্ছে মধ্যকর্ণে 3টে ক্ষুদ্রাস্থি থাকবে। কি কি ভাইয়া? ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস।
এখান থেকে মনে রাখবা স্ট্যাপিসটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি। তাহলে আরেকটা ইনফরমেশন বলো তো, সবচেয়ে ক্ষুদ্র অস্থি যদি স্ট্যাপিস হয় তাহলে সবচেয়ে বড় অস্থি কোনটা বলো তো? সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার। ফিমার বা আমাদের নিম্ন বাহুর অস্থি ফিমার। কেমন? আচ্ছা, তারপরে কি বলেছিলাম যে মাথার খুলিতে বা স্কালে দুইটি অক্সিপিটাল কন্ডাইল থাকবে। কেমন? খুবই ইম্পর্টেন্ট, দুইটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা মাথার খুলি মেরুদণ্ডের সাথে যুক্ত থাকবে। কেমন? তারপরে কি থাকবে বলতো? তারপরে বলেছি এদের স্নায়ুতন্ত্র খুবই সুগঠিত থাকবে। মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ারটা হবে সবচেয়ে বড়, সুগঠিত আর কি আকারে বড়। আর এদের কি থাকবে? 12 জোড়া কর্টেক স্নায়ু থাকবে। যে কর্টেক স্নায়ুর নামগুলো আমি তোমাদের পড়তে বলেছি, যেটা আসলে আমরা যখন অষ্টম অধ্যায়ে স্নায়ুতন্ত্র পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো। কেমন? এদের নাম এবং কাজ নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত জানতে হবে। তারপরে বলেছি যে এদের উন্নত রক্ত সংবহনতন্ত্র বিদ্যমান থাকবে, থাকাটাই স্বাভাবিক কারণ এরা উন্নত প্রাণী। আর রক্তে কি রক্ত সংবহনটা কেমন হবে? বদ্ধ প্রকৃতির, অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড এবং রক্তনালীর ভিতরে সীমাবদ্ধ থাকবে। হৃৎপিণ্ড কেমন হবে? 4 প্রকোষ্ঠী হবে, অর্থাৎ দুইটা অ্যাট্রিয়াম থাকবে, দুইটা ভেন্ট্রিকল থাকবে বা দুইটা অলিন্দ থাকবে, দুইটা নিলয় থাকবে। হৃদচক্র কেমন হবে? দ্বিচক্রী, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহনের জন্য আলাদা আলাদা চক্র থাকবে। তারপরে রক্তে হিমোগ্লোবিন থাকবে কোথায়? রক্তের লোহিত রক্তকণিকায়। আর এই যে পরিণত লোহিত রক্তকণিকা যে রয়েছে সেটা হবে কি ভাইয়া? নিউক্লিয়াস বিহীন। কেমন? আচ্ছা, এদের রক্তনালী হবে 3 ধরনের, থাকবে ধমনী, থাকবে শিরা এবং থাকবে কৈশিক জালিকা। যদি তারপরে যদি বলি এদের কি থাকবে? এদের উন্নত পরিপাকতন্ত্র পাওয়া যাবে, উন্নত বা সুগঠিত শ্বসন তন্ত্র থাকবে, শ্বসন অঙ্গ হিসেবে ফুসফুস ব্যবহৃত হবে। বাট যে সকল মাম্মালিয়া জলজ, যেমন আমরা তিমি পেয়েছি, যেমন আমরা হচ্ছে ডলফিন পেয়েছি, তাদের ক্ষেত্রে কি থাকবে? ফুলকা থাকবে। প্রায় প্রতিটি সদস্য নবজাতক প্রসব করবে বা সন্তান প্রসব করবে, ব্যতিক্রম হবে হংস জন্তুদের প্লাটিপাস। হ্যাঁ, ওই যে প্লাটিপাস পড়েছিলাম না, যেটা আমরা প্রোটোথোরিয়াতে পড়েছি, তারা হবে কি করবে? তারা তারা ডিম প্রসব করবে। কেমন? আর এদের ক্ষেত্রে অন্তঃনিষেক হবে। ওকে, এই ছিল মোটামুটি মাম্মালিয়া যে শ্রেণীটা রয়েছে বা স্তন্যপায়ী শ্রেণী নিয়ে বিস্তারিত। তারপরে আমরা কি বলেছিলাম? এই প্রজনন প্রক্রিয়ার ভিত্তি করে এই মাম্মালিয়া শ্রেণীকে আমরা আবার ভাগ করেছিলাম। তার আগে দেখো এক্সাম্পল গুলো রয়েছে, ডলফিন, তিমি, বাদুড়, তারপর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, মানুষ, গরু, ছাগল যা আছে সবই কিসের? সবই মাম্মালিয়া বা স্তন্যপায়ী। কেমন? অর্থাৎ যে সকল প্রাণী তার সন্তানকে মায়ের স্তন পান করায় তারাই মাম্মালিয়া। ক্লিয়ার? ওকে, ফাইন। তো তারপরে আমরা দেখো আমরা মাম্মালিয়ার সদস্যদের প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে আমরা ভাগ করেছি। কি কি ভাগ করেছি? প্রথমে আমরা বলেছি যে যে সকল মাম্মালিয়া ডিম প্রসব করবে তাদেরকে আমরা কি বলবো? ডিম প্রসবী স্তন্যপায়ী। কেমন? তাহলে এরা ডিম প্রসব করবে, ডিমের খোলসটা কেমন হবে? চামড়ার মতো হবে। হ্যাঁ, চামড়ার মতো খোলস হবে। তারপরে এদের তলপেটে কি থাকবে? কার্যকর স্তন গ্রন্থি থাকবে, কিন্তু স্তন গ্রন্থিতে কোনো স্তন বৃন্ত বা নিপল থাকবে না, যার ফলে এদের স্তনের যে ক্ষরণ বা দুগ্ধটা কিসের মাধ্যমে বের হবে? ত্বক বা চামড়া ভেদ করে বের হবে। এদের দাঁত অনুপস্থিত থাকবে। জনন পরিপাকের জন্য এরা কি করবে? একটা অভিন্ন ছিদ্রপথ ব্যবহার করবে। সেজন্য আমরা এদের কি বলছি? মনোট্রিম। মনো মানে এক, ট্রিম মানে ছিদ্রপথ, তাহলে একটি মাত্র দেহে ছিদ্রপথ থাকবে। এক্সাম্পল কি? প্লাটিপাস। তারপর হচ্ছে কি? আর হচ্ছে অ্যাকিডোনা। প্লাটিপাস হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। কেন? কারণ এই তার গোত্রীয় অন্য সকল জিনিস বা অন্য সকল প্রাণী বিলুপ্ত হয়ে গেলেও সে সে অনেক আদিকাল থেকে এখন পর্যন্ত টিকে রয়েছে। ওকে, আর এই প্লাটিপাসটা পাওয়া যাবে অস্ট্রেলিয়া মহাদেশে। তারপরে দেখো আমরা ডিম প্রসবী স্তন্যপায়ী একটু উন্নত কোনটা? মেটাথোরিয়া, যেটাকে আমরা বলি মধ্য পর্যায়ের স্তন্যপায়ী বা মার্সুপিয়াল। কেন? তাদের মার্সুপিয়াম নামে একটা থলি থাকে। এরা কি করবে? একটু আগে যে আমরা প্রোটোথোরিয়া পড়েছিলাম তারা ডিম প্রসব করবে, বাট এরা কি করবে? এরা ডিম প্রসব করবে না, কিন্তু এরা নবজাতক জন্ম দিবে, বাট সেটা হবে অপরিণত। তাহলে এরা হচ্ছে সরল ধরনের অমরা, বা এদের প্লাসেন্টাটা হবে খুবই সরল বা আদি প্রকৃতির কিংবা অনুন্নত প্রকৃতির। তাই এরা অপরিণত নবজাতক প্রসব করবে। আর যেহেতু এরা অপরিণত নবজাতক প্রসব করবে, তাহলে কি হবে? সেটাকে সুরক্ষা দিতে হবে। সুরক্ষা দেওয়ার জন্য এদের মায়ের পেটের ভিতরে মার্সুপিয়াম নামক থলি থাকবে। কেমন? তাই এদেরকে বলবো আমরা মার্সুপিয়াল। বুঝতে পারছি? আচ্ছা, তারপর তাহলে মার্সুপিয়াম থলির ভিতরে কি থাকবে? স্তনবৃন্ত সহ স্তন গ্রন্থি থাকবে। দেখো স্তনবৃন্ত থাকবে। আমরা কিন্তু আসলে বলেছি যে অনুন্নত থেকে উন্নত হচ্ছি। কেমন? আমরা যখন প্রোটোথোরিয়া পড়েছি তখন কিন্তু কোনো স্তন বৃন্ত ছিল না, ত্বক ভেদ করে দুগ্ধটা ক্ষয়িত হয়েছিল। বাট আমরা যখন মার্সুপিয়ান পড়তেছি তখন আমরা দেখতেছি এখানে কি রয়েছে? স্তনবৃন্ত রয়েছে। ওকে, তারপরে এদের দুটি জরায়ু থাকবে, দুটি যোনি থাকবে। খুবই কমন এক্সাম্পল হচ্ছে কি ভাই? ক্যাঙ্গারু। দেখো এই যে ক্যাঙ্গারু, নিচে আরেকটা কিন্তু বাচ্চা রয়েছে, তাই না? যেটা কিন্তু মার্সুপিয়াম থলির ভিতর রয়েছে। আর একটা হচ্ছে খুবই কিউট একটা প্রাণী, কোয়ালা বেয়ার। তো বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা,
তারপর যদি বলি আমরা এই মেটাথোরিয়ার পরে আমরা কি পাবো, মেটাথোরিয়ার পরে আমরা পাবো হচ্ছে ইউথোরিয়া বা প্রকৃত অম্লাধর প্রাণী। কেমন? তাহলে ইউ মিন্স প্রকৃত বা উন্নত, ওকে, আর অম্লাধর বা এদের কি হবে, এদের প্রকৃত বা সুগঠিত প্ল্যাসেন্টা গঠিত হবে, অম্লা গঠিত হবে। তাহলে এরা হবে প্রকৃত অম্লাধর প্রাণী। তাহলে কি হবে, অম্লা গঠিত হবে। অম্লা কিসের ভিতরে থাকবে, অম্লা থাকবে জরায়ুর ভিতরে। তাহলে এদের যে ভ্রূণটা হবে সেই ভ্রূণটা অম্লার ভিতরে সুরক্ষিত থাকবে এবং ভ্রূণটা জরায়ুর ভিতরে পরিস্ফুটিত হবে। এরা কি করবে, তাহলে পরিণত নবজাতক জন্ম দিবে। তাহলে উন্নত ও পরিপুষ্ট স্তন্যদি থাকতে হবে নবজাতককে খাওয়ানোর জন্য। তারপর কি হবে, একটি জরায়ু থাকবে, তাহলে অবশ্যই একটি যোনি থাকবে। আর পুরুষ সদস্যদের পরিণত শুক্রাশয় বা টেস্টিস থাকবে, যেটা দেহের বাইরে স্ক্রোটাল নামক একটা থলিতে কি থাকবে, অবস্থান করবে। খুবই কমন এক্সাম্পল, আমরা নিজেরাই মানুষ হোমোসেপিয়ান্স আর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বা প্যান্থারা টাইগ্রিস। কেমন? দেখো আমি একদম শর্ট টাইমে প্রায় 5 থেকে 6 মিনিটের ভিতরে কিন্তু সম্পূর্ণটা একটু রিভিউ করে দিলাম। তো তোমাদের চেষ্টা করতে হবে ভালোভাবে ক্লাসগুলো করার পরে, সেটা তুমি নোট করে পড়ো বা যেভাবে পড়ো, ক্লাসগুলো করার পরে এই যে আমার মতো করে একটু বলতে পারতে হবে, জাস্ট একটু ভিজুয়ালাইজ করতে হবে। তুমি কিন্তু সব মুখস্থ করতে যাবা না, একটু ভিজুয়ালাইজ করে পড়ার চেষ্টা করবা, ভিজুয়ালাইজ করে মনে করার চেষ্টা করবা যে আমি ভাই যখন আমি ম্যামালিয়া পড়বো তখন আমি মানুষকে নিয়ে চিন্তা করব, যখন আমি মাম্মালিয়া পড়বো হয়তো আমি একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে চিন্তা করব। কেমন? যখন আমি অ্যামফিবিয়া পড়বো তখন আমি একটা ব্যাংকে নিয়ে চিন্তা করব, যখন আমি রেপ্টালিয়া পড়বো একটা কুমিরকে নিয়ে চিন্তা করব, যখন আমি অ্যাভিস পড়বো তখন আমি হচ্ছে দোয়েল পাখি নিয়ে চিন্তা করব। অর্থাৎ আমার চিন্তার উপরে আমার আউটকামটা ডিপেন্ড করবে। আমাকে তখন মুখস্থ থেকে বের হয়ে আসতে পারবো আমি, তখন আমাকে মুখস্থ করতে হবে না। যারা বলো যে বায়োলজি মানেই মুখস্থ, আদৌ কিন্তু কথাটা সত্য নয়। আংশিক সত্য হতে পারে, বায়োলজিতে অনেক জিনিস মুখস্থ করতে হতে পারে, বাট সেটা কেমন হবে, সে মুখস্থটা হতে হবে বুঝে বুঝে। কেমন? আচ্ছা, তারপরে দেখো আমরা যদি দেখি, আমি গত ক্লাসে আমি একটা চার্ট পড়িয়েছিলাম, তাই না? এটা আসলে আমি আজকে ডিটেলসে যাচ্ছি না। তো গত ক্লাসে যখন চার্টটা পড়িয়েছিলাম তখন আমি এই যে স্তন্যপায়ীকে বলেছিলাম যে আমরা স্তন্যপায়ীটা আবার নেক্সট ক্লাসে পড়বো। তো আজকে ক্লাসে দেখো স্তন্যপায়ীর ত্বকটা হবে লোমযুক্ত, 4 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড থাকবে, হ্যাঁ, তারপরে এরা হবে চতুষ্পদী ও নখযুক্ত আঙ্গুল থাকবে। কেমন? তারপরে এদের শ্বসন অঙ্গ হিসেবে ফুসফুস পাওয়া যাবে। রক্ত হবে উষ্ণ, এটা গত ক্লাসে বলেছি, আজকে কিন্তু বলি নাই, বাট মনে রাখবা স্তন্যপায়ীদের ক্ষেত্রে রক্ত অবশ্যই উষ্ণ হবে বা এন্ডোথার্মিক হবে। কেমন? আর এদের রক্তটা কি হবে, যেহেতু এন্ডোথার্মিক, তার মানে যে দেহের রক্ত বা দেহের তাপমাত্রাটা কেমন হবে, দেহের তাপমাত্রাটা একটা নির্দিষ্ট একটা রেঞ্জে মেনটেন করে চলবে সব সময়। কেমন? যদি আমরা এটা ফারেনহাইট স্কেলে বলি তাহলে 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইটের ভিতরে থাকবে, অন এন এভারেজ 98.4 ডিগ্রি ফারেনহাইট সবসময় দেহের তাপমাত্রা মেনটেন হবে। কেমন? তাহলে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার থাকবে কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। কেমন? 98.4 ডিগ্রি ফারেনহাইট, বা আমরা যদি বলি সেলসিয়াস স্কেলে বলি তাহলে কত হয়, তাহলে হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আমাদের টেম্পারেচারটা একটা নির্দিষ্ট, এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, অবশ্যই এটা মানুষের ক্ষেত্রে, ওকে, তো একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করবে, সেই জন্য আমরা এটা বলতেছি এন্ডোথার্মিক। এদের অন্তঃনিষেক হবে, এরা সন্তান প্রসব করবে। ব্যতিক্রমটা আমরা পড়েছি কোনটা, প্লাটিপাস, সেটা নিষিক্ত ডিম প্রসব করবে। আর করটিক স্নায়ু হবে কয় জোড়া, হ্যাঁ 12 জোড়া। কেমন? এই যে আমার এত দ্রুত বলা বা আমার এত কিছু এক্সপ্লেন করা, তার উদ্দেশ্যটা হচ্ছে বা এত ডিপে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে তুমি যখন এটা নিজে নিজে পড়বা তুমি যাতে একটু ভিজুয়ালাইজ করতে পারো। আসলে আজকের ক্লাসটার মাধ্যমে মোটামুটি আমাদের যে রয়েছে, অর্থাৎ আমাদের যে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস অধ্যায়টা রয়েছে, সেটা কিন্তু বেসিক্যালি আমরা কাইন্ড অফ যে এন্ড করতে পারি, শেষ করতে পারি, কারণ আমরা একদম প্রাণীর শ্রেণীবিন্যাসের ইন ডিটেল টু দা পয়েন্টে আমরা কিন্তু কভার আপ করে এসেছি, একদম শুরু থেকে শেষ, একদম শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা টপিক একদম আমার প্রতিশ্রুতি মোতাবেক একদম শূন্য থেকে শেষ করে এসেছি। আশা করছি এরপরেও তোমাদের এই অধ্যায়ে কোনো প্রকার সমস্যা থাকবে না। আসলে আমি যখন নিজে একটা স্টুডেন্ট ছিলাম তখন আমি ফেস করতাম যে আমি যখন তোমাদের লেভেলে ছিলাম আমার কাছে মনে হতো যে আসলে এই অধ্যায়টা অনেকে আমরা আসলে স্কিপ করার একটা টেন্ডেন্সি থাকে, বা মনে হয় যে এত ইনফরমেশন মনে থাকে না। বাট দেখো তোমরা যারা আমার প্রথম থেকে এই পর্যন্ত ক্লাসগুলো করেছো তারা কিন্তু অলরেডি বুঝে গেছো যে আসলে মনে রাখাটা কিন্তু একটু টেকনিক্যালি, মনে রাখতে হবে একটু টেকনিক্যালি। তোমার একটু ব্রেনটা খাটাতে হবে যে আসলে আমি কিভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করব তার উপর। হ্যাঁ, তুমি যতটা ভিজুয়ালাইজ করতে পারবা ততটা তুমি এটা মনে রাখতে পারবা, তত বেশি তুমি পরীক্ষায় আউটকাম দিতে পারবা। কেমন? আচ্ছা, তো যাই হোক আজকে ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলে তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা
প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস অধ্যায়টাকে সমাপ্ত করতেছি। যদিও আমার ইচ্ছা রয়েছে একটা রিভিউ ক্লাস নেওয়ার, হয়তো বা সেটা শীঘ্রই নিয়ে নিব অধ্যায়টার উপর, ওভারঅল একটা রিভিউ হবে আর কি। ওকে, আর হচ্ছে আমরা হয়তো বা কিছু ক খ কোয়েশ্চেন সলভ করব। আর তোমরা টুটলস একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে যাবা, আমার এখানে এই ভিডিওতে লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। সেই ইউটিউব চ্যানেলে পাবা হচ্ছে এই অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ পাবা। হ্যাঁ, ওয়ান শট এমসিকিউ এবং বোর্ড স্ট্যান্ডার্ড আর কি, ওয়ান শট এমসিকিউ আর হচ্ছে ওয়ান শট সিকিউ, দুইটা ক্লাস পাবা। কেমন? ওয়ান শট এমসিকিউর একটা ক্লাস এবং ওয়ান শট সিকিউর একটা ক্লাস পাবে। যে ক্লাসটা করলে মোটামুটি তোমার এই অধ্যায়ের যাবতীয় এমসিকিউ এবং যাবতীয় টাইপের সিকিউ নিয়ে তোমার আইডিয়া চলে আসবে। তুমি পরীক্ষায় কোশ্চেন ধরতে পারবা, তুমি পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারবা এবং সর্বশেষ তোমার পরীক্ষাটা ভালো হবে। কেমন? অ্যাটলিস্ট এই অধ্যায় থেকে আর কোনো প্রকার সমস্যা তোমাকে ফেস করতে হবে না। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে, যারা এতগুলো ক্লাস মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে করেছো, এত লেন্দি ক্লাস করেছো, এত ডিটেলস ক্লাস করেছো, তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। আর একটা জিনিস মনে রেখো, যারা ক্লাসগুলো করতে পেরেছো তারাই কামিয়াবি হবে। কেমন? আসলে কোনো কিছু অ্যাচিভ করতে হলে, তুমি একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করবা বা একটা ভালো জায়গায় যাবা, তোমার কিন্তু পরিশ্রম করে যেতে হবে। শর্টকাট বলে কিছু হয় না, বুঝছো? সাকসেসের কোনো শর্টকাট হয় না। অবশ্যই অবশ্যই পরিশ্রম করেই তোমাকে আগাতে হবে। সেই পরিশ্রমটা হতে পারে লেন্দি ক্লাস করা, ডিটেলসে বোঝা, বেশি বেশি পড়া। সর্বোচ্চ চেষ্টা করবা ক্লাসগুলো করার পরে যতটুকু নোট করার করে তোমার যে টেক্সট বুকটা রয়েছে সেটা হতে পারে গাজী আজমল স্যারের বই, হতে পারে আব্দুল আলিম স্যারের বই, হতে পারে মাজেদা ম্যাডামের বই, বা তুমি যে বই ফলো করো সেই বইটা চেষ্টা করবা খুব ভালোভাবে একবার পড়ে নেওয়ার। কেমন? তাহলে আশা করি তোমার খুঁটিনাটি যে আর বাকি যেটা তোমার যদি কোনটা থাকে, অর্থাৎ কোনটা কনফিউশন থাকে, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো সবাইকে থ্যাঙ্কস। টুটলস একাডেমি ফেসবুক গ্রুপে এখনো যারা জয়েন হও না তারা অবশ্যই জয়েন হয়ে যাবা, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবা। কোনো সমস্যা থাকলে এখানে পোস্ট করতে পারো। আর যে কোনো সমস্যায় টুটলস একাডেমি যে পেজটি রয়েছে সেখানে নক দিতে পারো, কিংবা আমাকে পার্সোনালি নক দিলেও আমি ইনশাআল্লাহ রেসপন্স করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করিও। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।